পড়ে ফেলি, আর রাতের ক্লাসটা হয়তো একটু লেন্দি হবে, ওখানে আমরা ডিপি পড়বো। আজকে একটা এক্সট্রা ক্লাসের অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, দেখছো সবাই? হ্যাঁ, এটা একটু তোমরা অ্যাটেন্ড করা ট্রাই করো। তার কারণ হচ্ছে যে এখানে ট্রাই করবো আজকে দুইটা প্রবলেম দেখায় দেওয়ার, কারণ তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে কবে, রোববার না? তোমরা তো সেকশন রবিবার হয়। রবিবার আসলে ডিপিটা পড়ালে একটু লেট হয়ে যায়, মানে ফাইনালের জাস্ট কয়েকদিন আগে। সো আজকে একটু ক্লাসটা নিব, রেকর্ডিংও থাকবে। যদি ফার্স্ট টাইম না বুঝছো আবার রেকর্ডিং দেখে একটু বুঝে নিও। মানে আর যদি নেক্সট ক্লাসে তার পড়ানো তেমন কিছু থাকবে না, ওখানে আমরা রিভিউ করতে পারি কোনো টপিক যদি তোমাদের লাগে। বাট আজকে আমি চাচ্ছি যে ডিপিটা শেষ করতে, বা এই সপ্তাহের মধ্যে ডিপি শেষ করে দিতে। আচ্ছা, তো আপাতত আচ্ছা ম্যাম, হ্যাঁ বলো। এই মেকআপ কুইজের অ্যানাউন্সমেন্টটা কি একটু দেওয়া যাবে পরে ক্লাসের পরে? ক্লাসে আমি তো দিছি। দিয়েছিলেন? এই যে ওকে ম্যাম। আচ্ছা, তাহলে আমরা একটু শুরু করি। এই টপিকটা খুবই সহজ, অ্যান্ড একটু বলি এই টপিকে আসলে তোমাদের কোডিং এ তেমন কিছু থাকে না। এটা সর্ট অফ একটা সিমুলেশন বেসড কোশ্চেনই আসে। তোমরা কি ওই শিটটা দেখছো, প্রিভিয়াস ফাইনালের ট্যাবটা? দাঁড়ান একটু দেখাই। সো হাফম্যান ট্রি থেকে মোটামুটি দেখতেছি যে একটা সেটের মতো কোশ্চেন থাকে। হ্যাঁ, তো তোমরা এই কোশ্চেনগুলো একটু প্যাটার্নগুলো দেখো যে কেমন কোশ্চেন আসে। মোস্টলি তোমার সিমুলেশন টাইপের কোশ্চেনই থাকে। তো এটা একটু বলি যে এই স্লাইডের মধ্যে সিমুলেশনটা একটু লেন্দি, মানে লেন্দি বলতে অ্যাকচুয়াল হাফম্যান ট্রি যেভাবে মানে বিল্ড করা হয় সেই সিমুলেশনটা স্লাইডে দেওয়া। অ্যান্ড এটা লিখতে গেলে একটু হয়তো লম্বা হতে পারে। সো তোমরা বিভিন্ন রকম ট্রিক খাটা একটু ছোট করে লিখলেও সমস্যা নাই, যেভাবেই করো তাতে অসুবিধা নেই। আমার কথা হচ্ছে দিন শেষে তোমার অ্যান্সার ঠিক থাকলেই ফুল মার্কস পাবা। বাট কেউ কেউ, আমি কয়েকটা খাতা এরকম দেখছি লাস্ট সেমিস্টার গুলাতে, আই ডোন্ট নো, প্রবাবলি ইউটিউব থেকে বা অন্য কোনো রিসোর্স থেকে হয়তো বা ওরা কোনো একভাবে একটু শর্টকাটে মানে 3-4 লাইনের কিছু একটা দিয়ে ওরা একটা ট্রি বিল্ড করে ফেলে। এখন ওটা আসলে কিভাবে আমি অনেক সার্চ করা ট্রাই করছি, বাট আমি ওটার কোনো কনক্রিট মানে এক্সপ্লেনেশন পাই নাই যে ট্রিটা ওরা কিভাবে বিল্ড করতেছে। বাট দিন শেষে ট্রি ঠিক থাকলে ফুল মার্কস। এখন ট্রি যদি ঠিক না থাকে তখন এই পার্শিয়াল মার্কিং এর জন্য কিন্তু ইন্টারমিডিয়েট স্টেপগুলো আমাদের দেখতে হয়। সো তোমার খাতায় যদি আসলে মানে স্টেপগুলো মাঝখানে না থাকে, ধরো যে কেউ 3-4 লাইনের মধ্যে, আমি দেখাবো না ওরা কিভাবে লিখেন। সো ওখানে আসলে ভুল হচ্ছে কি হয়নি কোনো এক্সপ্লেনেশনও নাই, এগুলা থাকলে তখন একটু মার্ক দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, সো আমরা ট্রাই করবো যে খুব বেশি যদি প্রবলেম না হয় তাহলে স্লাইডে যেভাবে এই সিমুলেশনটা দিয়ে ওভাবে একটু করা ট্রাই করি আমরা। দেখো তাহলে। আচ্ছা, হাফম্যান কোডিং এ পড়ানোর আগে একটা জিনিস আমরা একটু ঘুরে আসি। এই ব্ল্যাক স্ক্রিন দেখতে পারতেছো সবাই? ওকে, এখন আমাকে বলো যে ধরো তুমি তোমার, এটা হচ্ছে তোমার পিসি, এটা একটু ওয়্যার দিয়ে কানেক্টেড, তোমার ফ্রেন্ডের পিসি। তুমি একটা কোনো মেসেজ এখানে লিখলাম যে হ্যালো, HELLO, এই হ্যালো লিখে তুমি তোমার ফ্রেন্ডের পিসিতে পাস করলে। এখন আমাকে বলো দিন শেষে এই জিনিসটা আসলে কি হচ্ছে বলো তো? তুমি তোমার কিবোর্ডের মধ্যে হ্যালো টাইপ করলা, স্ক্রিনের মধ্যে দেখতেছো হ্যালো, তুমি একটা সেন্ড বাটনে হিট করলা। অ্যান্ড সামহাউ এই হ্যালো মেসেজটা তোমার ফ্রেন্ডের পিসিতে চলে যাচ্ছে। কিসের থ্রুতে যাচ্ছে? এই ওয়্যার অথবা এই লাইনের থ্রুতে। এখন আমাকে বলো, তুমি যদি এই ওয়্যার বা লাইনের দিকে তাকাও, সেখানে কি এইচ, তারপরে এগুলা যাচ্ছে নাকি কি যাচ্ছে? ওয়্যার দিয়ে কি পাস হয়? বাইনারি। বাইনারি। এইসব লেটার কি পাস হয় ওয়্যারের ভিতর দিয়ে কোনোভাবে? ওয়্যার দিয়ে সবসময় দিন শেষে তোমার সবকিছু কনভার্ট হয়ে যায় একটা বাইনারিতে। ঠিক আছে, দ্যাট মিনস তোমার এটা এগুলা কি, এগুলো হচ্ছে ধরো যে লেটার বলো বা যে ইনফরমেশনই বলো, তুমি কম্পিউটার থেকে এক কম্পিউটার কিছু পাঠাইতেছো, সবকিছু কনভার্ট হয়ে যাবে বাইনারিতে। আচ্ছা, তোমরা কি এরকম কোন রকম কোথাও পড়ছো যে একটা লেটারকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা যায়? দেখো 110 বা 111 এই জিনিসগুলো দেখার কথা, মনে পড়ে কিনা দেখো তো। একটা বড় টেবিল ছিল। ম্যাম অ্যাসকি টেবিল। এপাশে কি থাকতো? লেটার গুলা থাকতো, আর এপাশ দিয়ে একটা বাইনারি কোড থাকতো, মনে পড়ে? ইয়েস ম্যাম।
সবাই আমরা এই আজকে টেবিলটা দেখছি। আজকের ফুল মিনিং যেন কি ছিল? আমেরিকান স্ট্যান্ডার্ড ফর, ভুলে যাই, সিতে কি কিছু কিছু লাস্টেরটা মনে হয় ইন্টারচেঞ্জ। আচ্ছা হোয়াট এভার, মানে মেইন কথা হচ্ছে দেখো এই আজকে টেবিলের মধ্যে কি থাকতো, তোমার এই সেলটাতে একটা লেটার দেওয়া থাকতো, ধরো লেটার এটা হচ্ছে এইচ, এইচ এর এগেনস্টে তোমার কি থাকতো, একটা বাইনারি কোড থাকতো, একটা বাইনারি কোডের মতো, হ্যাঁ ঠিক বলছো, ভ্যালু থাকতো। এখানে ধরো এইচ এর ধরো যে এখানে তোমার কত এইচ এর ভ্যালু মনে হয় কত 71 বা 72 টাইপের কিছু থাকতো। সো তোমার কাছে মনে হতে পারে এইচ কনভার্ট হয়ে কিসে কনভার্ট হচ্ছে, এইচটাকে আমরা কিসের ইকুইভ্যালেন্সে নিয়ে যাচ্ছি, 72। স্টিল এই 72 কি তোমার এই লাইনের ভিতর দিয়ে এইচ কি তাহলে এরকম 7 তারপর 2 এইভাবে পাস হচ্ছে না কিভাবে পাস হচ্ছে? লাইনের ভিতর দিয়ে কি যাচ্ছে তুমি যখন একটা এইচ ট্রান্সমিট করতেছো? এই 72-এর বাইনারি ভ্যালু, রাইট? বাইনারি ভ্যালু অফ 72। আচ্ছা, এবং আজকেতে তোমাদের কি মনে আছে যে আজকে আসলে কত বিট বা প্রত্যেকটা লেটার কত বিটে কনভার্ট হইতো? 4 বিট, উহুম, আর কেউ? 8 8 বিট। বিট না, প্রত্যেকটা প্রিমিটিভ ভ্যালু। এই যে প্রত্যেকটা প্রিমিটিভ ভ্যালু হচ্ছে আমাদের 8 বিট করে, হচ্ছে 8 বিটস। আচ্ছা, সো 8 বিট করে যদি হয় তাহলে এখন আমাকে বলো যে তুমি পাস করতেছো এইচ ই ডাবল এল ও, এইটা তাহলে পাস করার জন্য ইন টোটাল তোমার আস্কিতে কনভার্ট করে পাস করতেছো, টোটাল আস্কিতে আমাদের কতগুলা বিট লাগবে এই জিনিসটা পাস করতে? 32। ওয়ার্ডের লেংথ গুণ 8 বিট। 5 ইন্টু আমাদের এখানে ওয়ার্ড আছে 5টা, প্রত্যেকটা 8 বিট করে, তাহলে কত তোমার 5টা 40 বিট, 40টা করে বিট লাগতেছে। আচ্ছা, ইন দ্য মিন টাইম আরেকটা জিনিস একটু তোমাদের জিজ্ঞাসা করি, তোমরা কি এনকোডিং এই দুটো টার্মের মধ্যে ডিফারেন্স বোঝো কিনা বলো তো? একটা হচ্ছে এনকোডিং, আরেকটা হচ্ছে কম্প্রেশন। Binary to decimal, decimal to binary. ম্যাম এনকোডিং তো ট্রান্সলেট করে এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে, কম্প্রেশন কি আসলে আইডিয়া নেই। আচ্ছা, যে মাত্র বললা যে তোমার বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি, তোমাদেরকে একটু বলে যে এটা আসলে ডেটার পার্সপেক্টিভ থেকে বলতেছি, মানে তোমরা হয়তো অন্য কোনো কোর্স বা ডিএলডি এর রেসপেক্টে মনে হয় বলতেছো, বাট এটা হচ্ছে ধরো ডেটার রেসপেক্টে, যে ডেটা এনকোডিং কি জিনিস আর এটা হচ্ছে ডেটা কম্প্রেশন কি জিনিস। একজন বলা যে এনকোডিং জিনিসটা হচ্ছে একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে তোমার ট্রান্সলেট করা, ঠিক বলছো, সাম সর্ট অফ ট্রান্সলেশন। যেমন আমরা ধরো যে আমরা কি করলাম, এই লেটারগুলোকে ধরে ধরে নিয়ে তোমার বাইনারিতে একটা কনভার্ট করলাম বা ট্রান্সলেট করলাম, রাইট? সো এই জিনিসটা হচ্ছে এনকোডিং। তুমি যখন এইচ কে ধরো যে 0100 কিছু একটা দিয়ে রিপ্লেস করলাম 8 বিট দিয়ে, এটা একটা এনকোডিং। আর কম্প্রেশন যে জিনিস, আমরা এখন বেসিক্যালি এই পার্টটা পড়বো, মানে আমাদের এই হাফম্যান ট্রি যে কেন লাগতেছে বা হাফম্যান ট্রিটা আমরা কেন পড়বো, তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, ওখানে দেখবা মানে হাফম্যান ট্রি পড়ে ফেলার পর তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে দুনিয়াতে এই আস্কি টেবিল তো এক্সিস্ট করে, এটা থাকার পরেও আমাদের হাফম্যান ট্রির কি দরকার ছিল, ঠিক আছে? সেটার জন্যই আগে এটা পড়াই ফেলি, এটা হচ্ছে নামটা কম্প্রেশন। আচ্ছা, ডেটা কম্প্রেশন হচ্ছে যেমন ধরো যে কম্প্রেশনের মধ্যে আসলে যেটা হয় সেটা হয় হচ্ছে, আগে ডেফিনিশনটা লিখি, এনকোডিং হয় প্লাস একটা অপটিমাইজেশন হয়, অপটিমাইজেশন। আচ্ছা, এনকোডিং জিনিসটাকে আমরা এখানে দেখলাম যে ধরো যে মানে মোটামুটি বুঝতে হবে লেটার থেকে বাইনারিতে কনভার্ট করতেছে, এই জিনিসটা হচ্ছে আমাদের এনকোডিং। আর অপটিমাইজেশন বলতে আমরা যেটা বুঝাইতেছি সেটা হচ্ছে, দেখো শুধুমাত্র তুমি যখন এনকোডিং করতেছিলাম তখন কি করতেছো, একটা টেবিল দেখে দেখে জাস্ট তোমার 8 বিট করে সব কনভার্ট করতেছো। আর অপটিমাইজেশন যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ বিটটাকে সামহাও কমানো যায় কিনা, বুঝাতে পারছি? ডেটার সাইজ কমে যায়। ডেটার সাইজটা কমে যায়, হ্যাঁ। ডেটার সাইজ বলতে হচ্ছে ডেটা আমরা এনকোড করার পর কি পাচ্ছি, একটা বাইনারির একটা স্ট্রিম পাচ্ছি না, অনেকগুলো 0 আর 1, সেসব 0 আর 1 টোটাল নাম্বার অফ 0 আর 1 এগুলো যদি 100 হয়
আরেকটা এটাকে যদি আমরা কমপ্রেস করে ধরো 50 বা 60 তে আনতে পারি, তাহলে আমার আসলে কি করতে হচ্ছে, তোমার কম নাম্বার অফ বিট দিয়ে আমি সেম ইনফরমেশনটা পাঠিয়ে ফেলতে পারতেছি। বুঝছো আইডিয়াটা, মানে অপটিমাইজেশন জিনিসটা কি? Yes, ma'am. ওকে, তাহলে আমরা এখন একটু তাহলে সামনে আগাই। এই গেল হচ্ছে আমাদের এনকোডিং আর হচ্ছে কম্প্রেশন। এখন হাফম্যান ট্রি আমরা সিমুলেশন দেখবো একটু পরে, বাট আগে একটু ইনটিউশন দিয়ে নিই যে হাফম্যান ট্রির আসলে মানে কাজটা কি, বা হাফম্যান ট্রিতে কম্প্রেশনটা অ্যাকচুয়ালি কিভাবে হয়। খুবই রাফ একটা আইডিয়া দিই। চিন্তা করো যে তুমি তোমার ফ্রেন্ডকে যখন কোনো একটা মেসেজ পাঠাচ্ছ, ধরো একটা মেসেজ তোমার বারবার ধরো পাঠাতে হচ্ছে, এরকম কিছু একটা মেসেজ যে আই ল্যাব না থিওরি, ধরো তুমি হচ্ছে তোমার ফ্রেন্ডকে এখন এই মেসেজটা পাঠাবা। এখন আমাকে একটু বলো যে তুমি যেটা করলা, তুমি একটা কাস্টম টেবিল বানাইলা আজকে টেবিলের মতো। কাস্টম টেবিলটার কাজ কি, তোমার এপাশে লেটার থাকবে, লেটারের এগেনস্টে কিছু বাইনারি কোড থাকবে। আচ্ছা, কারো কি মাইক অন হয়ে গেছে? দেখো, তুমি একটা কাস্টম টেবিল বানাবা যেখানে তোমার লেটার থাকবে আর হচ্ছে বাইনারি কোড থাকবে। এখন খেয়াল করো লেটারের মধ্যে কি কি আছে, তোমার আই কনভার্ট করতে হবে, তারপর হচ্ছে স্পেস গুলো কনভার্ট করতে হবে, এল কনভার্ট করতে হবে, ও ভি ই, তারপর বাদ বাকি সবগুলা। আচ্ছা, আমাকে একটু বলো যে তোমার এখানে সবচাইতে বেশিবার কোন লেটারটা অকার করতেছে, কোন লেটারটা ফ্রিকোয়েন্সি সবচাইতে বেশি? এর হ্যাঁ, স্মল লেটার এটার যে ফ্রিকোয়েন্সি যেটা সবচাইতে বেশি। এখন একটা জিনিস খেয়াল করো যে তুমি একটা কাস্টম টেবিল বানাইলা, হ্যাঁ, মানে ধরো যে তোমার আমরা একটু নিয়ে চিন্তা করি যেটা ফ্রিকোয়েন্সি সবচাইতে বেশি। ধরো তুমি একটা কাস্টম টেবিল বানাইলা, কাস্টম টেবিল 1, আরেকটা হচ্ছে ধরো এটা অন্য জিনিস, এটা হচ্ছে ধরো যে কাস্টম টেবিল 2। আমাকে একটু বলো যে এটা হচ্ছে লেটার আর এটা হচ্ছে বাইনারি কোড, সব আগের মতোই, মানে টেবিল 1 আর টেবিল 2 এর ধরো সবকিছু সেম। প্রত্যেকটা জিনিস সেম সেম বলতে ধরো আইকে হচ্ছে তুমি কোড দিচ্ছ এরকম 001, এখানেও আইকে কোড দিচ্ছ 001। যেহেতু এটা তোমার কাস্টম টেবিল, তুমি তোমার ইচ্ছা মতো করে বাইনারি কোড দিতে পারবা, বুঝছো? তোমার আজকেতে যেরকম সবগুলো 8 বিট করে ধরা বাঁধা ওরকম না হলেও চলবে। তোমার ইচ্ছা, তুমি ইচ্ছা মতো করে প্রত্যেকটা লেটারের এগেনস্টে কোড অ্যাসাইন করতেছো। ধরো স্পেসকে তুমি দিছো হচ্ছে 10, এখানেও স্পেস হচ্ছে 10, বাদ বাকি প্রত্যেকটা জিনিস সেম, শুধু একটা জায়গায় একটু ডিফারেন্স। সেই ডিফারেন্সটা হচ্ছে তুমি এখানে ই এর কোড দিছো একটা বিট দিয়ে, মানে 0 মানে হচ্ছে তোমার ই, আর এখানে ই এর জন্য তুমি দিছো হচ্ছে 110। আচ্ছা, এই পর্যন্ত কি আমি বুঝাতে পারছি? তুমি তোমার, আমি একটু সামারি করি আবার। তুমি ধরো তোমার ফ্রেন্ডকে এই মেসেজটা পাঠাবা। এখন এই মেসেজ পাঠাতে হলে দিন শেষে কি হবে বলো তো? প্রত্যেকটা লেটার কনভার্ট হয়ে যাবে একটা বাইনারি কোডে। এখন তুমি চাচ্ছ বাইনারি কোডটা ওটা আস্কি না হয়ে তোমার নিজের একটা কাস্টম তুমি ডিফাইন করে দিবা, সেইভাবে জিনিসগুলো কনভার্ট হবে। দ্যাট মিনস তোমার এই ফার্স্টের যে ক্যাপিটাল আই, এই ক্যাপিটাল আই কনভার্ট হয়ে যাবে 001 এটাতে, তারপর স্পেস কনভার্ট হয়ে যাবে 10তে। বুঝছো? এরকম করে তুমি একটা টেবিল বানাইতে চাচ্ছ। তো তুমি একটা টেবিল না বানাই তুমি কি করছো, তুমি হচ্ছে দুইটা এরকম ধরো টেবিল বানাইছো। দুইটা টেবিলের প্রত্যেকটা লেটারের এগেনস্টে কোডগুলো সব সেম, শুধুমাত্র এই জায়গাটাতে ডিফার করতেছে। একটা টেবিলে ই এর বাইনারি কোড হচ্ছে 0, আরেকটা টেবিলে ই এর বাইনারি কোড হচ্ছে 110। এখন আমাকে একটু বলো, তুমি যদি কাস্টম টেবিল 1 ফলো করে এই পুরো মেসেজটাকে তুমি এনকোড করো, সেখানে টোটাল নাম্বার অফ বিট বেশি হবে, নাকি তুমি কাস্টম টেবিল 2 ফলো করে যদি এই পুরো মেসেজটাকে এনকোড করো সেখানে নাম্বার অফ বিট বেশি হবে? কোনটাতে বেশি হওয়া উচিত? এগুলো সব সেম, এগুলো ধরো চিন্তা করো সব সেম, শুধুমাত্র ইতে এসে ডিফার করতেছে।
এই কোশ্চেনটা বুঝাতে পারছি? ফ্রিকোয়েন্সি তো বেশি হবে। পরেরটাই তো বেশি আসার কথা, হ্যাঁ ফ্রিকোয়েন্সিতে। দেখো, প্রত্যেকটার কোড যদি সেম হয়, শুধুমাত্র ডিফার করতেছে কোথায়? তে। তুমি যখন এই ফার্স্টের এই ইটাকে ধরলা, এটাকে এখন তুমি এনকোড করবা। এই যে ধরো এই এটা তো হয় না কেন? এই যে এইটাকে যখন এনকোড করবা কাস্টম টেবিল 1 অনুযায়ী, তখন তুমি এই এর এগেইনস্টে কি লিখবা বলো তো? মানে কে রিপ্লেস করবা কি দিয়ে? 0 দিয়ে। 0 দিয়ে। আর কাস্টম টেবিল 2 অনুযায়ী কে তুমি রিপ্লেস করবা কত দিয়ে? 110। 110 দিয়ে। আচ্ছা, তাহলে তোমার কাস্টম টেবিল 1 এ 0, সরি এর জন্য আসলো এখানে 0, আর এখানে আসলো কত? 110। এটা হলো ফার্স্ট এর। দেখো, তারপরের যে ইটা আছে সেটাকে তুমি যখন কনভার্ট করতেছো, তখন এখানে কি লিখবা? একটা 0, আর এখানে কি লিখবা? আবার 110। তারপর দেখো, এই ইটাকে যখন কনভার্ট করবা, তখন এখানে লিখবা একটা 0, মানে একটা বিট, আর এখানে লিখতেছো 3টা বিট। তো একটু কি বোঝা যাইতেছে যে যে লেটারের ফ্রিকোয়েন্সিটা আসলে অনেক বেশি কোন একটা পার্টিকুলার টেক্সটের জন্য, সেটা মানে সেটাকে আমরা আসলে মানে কিরকম টাইপের বাইনারি কোড দিয়ে রিপ্লেস করতে চাই? একটু বলো তো। লম্বা কোনো বাইনারি কোড, নাকি একটু ছোটখাটো বাইনারি কোড? কোনটা দিয়ে রিপ্লেস করলে আমাদের একটু অপটিমাইজ হবে? ম্যাম ছোট একটা বাইনারি কোড। আচ্ছা, এটা কি সবার ক্লিয়ার হয়েছে, বা কারো কোনো কনফিউশন আছে এই জিনিসটা নিয়ে? একটু বলো তো। মানে সামারি হচ্ছে, ধরো তোমার এই পুরো টেক্সটের মধ্যে সবচাইতে বেশিবার অকার করতেছে ছোট হাতের ই। এখন তোমার হাতে যখন এই ফ্রিডম বা এই ইন্ডিপেন্ডেন্স আছে যে তুমি নিজের মতো করে একটা কাস্টম টেবিল বানাইতে পারবা, তুমি যে কোনো লেটারকে ধরে যে কোনো কোড দিতে পারবা তোমার মন মতো, তাহলে আসলে দেখো, এরকম দুইটা কাস্টম টেবিল আমরা দেখাইলাম, দিন দুনিয়া সবকিছু যদি সেম থাকে, শুধুমাত্র যেই লেটারটা ফ্রিকোয়েন্সি বেশি, সেখানে আমরা যদি একটু অপটিমাইজ করতে চাই, তাহলে দেখো এখানে তোমার 3টা কে রিপ্লেস করার জন্য জাস্ট 3টা বিট লাগছে। আর এখানে 3টা বিটকে রিপ্লেস করার জন্য, যেহেতু একটা এগেইনস্টে তুমি বিশাল বড় একটা লেন দিয়ে একটা কোড ওয়ার্ড ইউজ করতেছো, সো তোমার এখানে কিন্তু নাম্বার অফ বিটটা অনেক বেড়ে যাচ্ছে। সো আমাদের মানে টেক অ্যাওয়েটা কি? টেক অ্যাওয়ে হচ্ছে যেটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, সেটার আমাদের এই বাইনারি কোডটা ছোট হওয়া উচিত। এখন দেখো, এর পরে সবচেয়ে বেশি সংখ্যকবার কি অকার করতেছে, এখানে খুব একটা বেশি কিছু নাই, ধর এখানে বি দিলাম অনেকগুলা, বাট স্টিল এটা এর থেকে ছোট। এখন দেখো, এই বিটাকে এখন আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি বলো তো? কি দিয়ে রিপ্লেস করা উচিত হবে? এর জন্য তো এক লেন্থের একটা ইউজ করলাম, বি এর জন্য কি ইউজ করা যেতে পারে? দেখো, বি এর জন্য আমার এখনো এক লেন্থের কয়টা বাকি? এক বিট বাইনারি দিয়ে কয়টা নাম্বার রিপ্রেজেন্ট করা যায়? বি কে যদি আমি দেখো, দুইটা। এক বিট 0, আরটা হচ্ছে 1। 2 বিট দিয়ে মানে কয়টা পার্টিকুলার নাম্বার, মানে সরি কয়টা ডিস্টিংক্ট নাম্বার রিপ্রেজেন্ট করা যায়? 2 বিট দিয়ে 4টা। তারপর 3 বিট দিয়ে 2 টু দি পাওয়ার 8টা। হ্যাঁ, সেটাই বললাম। তাহলে আমি 0 ইউজ করে ফেলছি কিসের জন্য? এর জন্য। তারপর আমার সবচাইতে বেশি অকারিং লেটার কোনটা এর পরে? সেকেন্ড হাইস্ট কোনটা? বি। সো বি কে আমরা কি দিয়ে এখানে দিলে, মানে কোন লেটারটা বি এর জন্য দিলে বেশি ভালো হবে? এখানে ওকে 1 ধরাই দিই। তারপর দেখো, এরপর সবচাইতে কম কোনটা? সবচাইতে কম কি আছে এরপরে? ধরো যে এরপর তুমি অনেকগুলো স্পেস ইউজ করছো, হ্যাঁ। তারপর ধরো যে বি এর পরের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে স্পেসের জন্য। এখন স্পেসের জন্য তুমি কি চাইলেও মানে 1 লেন্থের কিছু ইউজ করতে পারবা? তুমি অলরেডি এখানে ইউজ করে ফেলছো 1 লেন্থ, আর হচ্ছে তুমি আর পারবা না। এখন তোমার অবশ্যই কত লেটারে উঠতেই হবে, মানে কত লেন্থ দিয়ে তোমার দিয়াই লাগবে স্পেসকে? 2 লেন্থের, রাইট? তো তুমি ওকে 2 লেন্থ দিয়ে দিলাম, 00 বা 01 কিছু একটা। মানে আমরা এখন হাফ ম্যান ট্রি কিছুই পড়ি নাই, এখানে খুবই সিম্পল একটা এক্সাম্পল দিলাম, সিনারিও দিলাম, নর্মাল কিছু কথাবার্তা বললাম, বাট একটু কি ইন্টুইশন ক্লিয়ার হয়েছে
যে কোন একটা টেক্সটের মধ্যে যেটার ফ্রিকোয়েন্সি আসলে সবচেয়ে বেশি ওটার মানে শর্ট লেন্থ কোড ওয়ার্ড দিয়ে শুরু হওয়া উচিত। এটা বুঝতে পারছি? ইয়েস মিস। আচ্ছা, তাহলে এখন আমরা হাফ ম্যান ট্রিতে যাই। হাফ ম্যান ট্রি এক্স্যাক্টলি এই ইনটিউশন ইউজ করে কাজ করে। তো এই স্লাইডটা তোমাদের সাথে শেয়ার করা। স্লাইডের মধ্যে এখন জাস্ট আমি সিমুলেশন দেখবো। সিমুলেশন থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে মাঝপথে আটকায় মানে ইন্টারাপ্ট করো। দেখো এখানে দুটো টার্ম থাকে, এনকোডিং আর একটা হচ্ছে কম্প্রেশন। তো এনকোডিং মানে কি, জাস্ট তোমার লেটারগুলোকে তুমি বাইনারিতে চোখ বন্ধ করে কনভার্ট করতেছো, এটা হচ্ছে এনকোডিং। আর কম্প্রেশন হচ্ছে ইন সাম সেন্স তুমি টোটাল এই লেন্থটাকে কমানোর ট্রাই করতেছো, সেটা হচ্ছে আমাদের কম্প্রেশন। অ্যান্ড কম্প্রেশনের মধ্যেও কিন্তু আসলে এনকোডিং হয়, রাইট? আচ্ছা, তারপর এখানে কিছু বাংলা কথাবার্তা লেখা আছে, এগুলো নিজেরা পড়ে টরে নিও। বেসিক অ্যালগরিদম এগুলো ডিসকাশন আমরা সিমুলেশন করার পরে যদি কোনো কোশ্চেন থাকে এখান থেকে তাহলে করবো। দেখো এখানেও মাত্র যে জিনিসটা নিয়ে ফোকাস করলাম সেটাই বলছে, ফ্রিকোয়েন্সি অফ ক্যারেক্টার। এটা আমাদের মানে মেইন কাজ এটা নিয়ে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা হাফম্যান ট্রি বিল্ড করব কোন একটা পার্টিকুলার টেক্সটের জন্য। আচ্ছা, একটু বলে রাখি, হাফম্যান ট্রি যে বিল্ড করব এই হাফম্যান ট্রি থেকে আমরা আসলে কি পাবো। সো তোমার ইনপুট আউটপুট এগুলো একটু ক্লিয়ার করি। আজকে আমাদের ইনপুট থাকবে একটা টেক্সট দেয়া থাকবে, তারপর আমাদের যে আউটপুট সেই আউটপুট হচ্ছে বেসিক্যালি একটা হাফম্যান ট্রি। হাফম্যান ট্রি কোন টেক্সটের জন্য হাফম্যান ট্রি, তোমার যে গিভেন টেক্সট থাকবে সেটার জন্য হাফম্যান ট্রি। আচ্ছা, হাফম্যান ট্রি আসলে আমরা বিল্ড করব, বাট আমাদের অ্যাকচুয়ালি ফাইনাল যে আউটপুট হবে সেই আউটপুট ও যে তোমাদেরকে মাত্র যে একটা কাস্টম টেবিল দেখাইলাম না, ওই কাস্টম টেবিলের মতো কিছু একটা বিল্ড করব যেখানে আমাদের এসব লেটার থাকবে এবং লেটারের এগেনস্টে কিছু ওই কোড ওয়ার্ড থাকবে। অ্যান্ড কোড ওয়ার্ডগুলো এমন হবে যে আমার টোটাল নাম্বার অফ বিটটা যাতে সামহাউ মিনিমাইজড হয় বা অপটিমাইজড হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমি একটু আগে তোমার কাছে যে টেক্সট দেয়া সেই টেক্সটটা হচ্ছে এই টেক্সটটা। দেখো ব্যাপার, এই যে এটা হচ্ছে টেক্সট। এখন একটু খেয়াল করো যে এই টেক্সটের মধ্যে মাঝখান দিয়ে যে স্পেসগুলা, এই স্পেসগুলাকে লেখা হয়েছে হচ্ছে এইভাবে, মানে এই স্পেস কোন স্পেস বুঝছো, এই ক্যাপিটালি, মানে আমরা এখানে লিখতেছি যে এই পুরো টেক্সটের মধ্যে কোন কোন লেটারগুলো আছে বা কোন কোন মানে কোন কোন ডিস্টিংক্ট লেটারগুলো এখানে এক্সিস্ট করতেছে, লেটার বা সিম্বল হোয়াটএভার, মানে আলফা নিউমেরিক ক্যারেক্টার কোনগুলো আছে সেগুলো আমরা এখানে লিস্ট করলাম। আচ্ছা, তো এই স্পেসটা কোন স্পেস বোঝা যাচ্ছে? ইয়েস মিস। ওকে, তো আমরা ফার্স্টে কি করলাম, আমাদেরকে একটা টেক্সট দেয়া, সেই টেক্সট থেকে আমরা কোন কোন আলফা নিউমেরিক ক্যারেক্টারগুলো আছে সবগুলো লিখলাম বা লিস্ট করলাম। তারপর আমাদের কাজ কি, তারপর কাজ হচ্ছে বসে বসে গুনবা। কি গুনবা, তোমার ই কতবার আছে এখানে দেখো, ক্যাপিটালি কতবার পুরো টেক্সটের মধ্যে, একবার। সেই একবারটা আমি ফ্রিকোয়েন্সি বসে বসে হিসাব করলাম। তারপর বলো যে স্পেস কতবার আছে, 4 বার। 4 বার। স্পেস আমরা এখানে 4 লিখলাম। এই মানে এই জিনিস বোঝা গেছে? কোনো কোশ্চেন আছে এটা থেকে? মানে বসে বসে জাস্ট ওই ডিস্টিংক্ট কোনগুলো আছে, ক্যারেক্টার কোনগুলো আছে ওগুলো লিখবা, আর কোনটা কয়বার করে আছে এই জিনিস লিখবা। গেল। তারপর আমরা যেটা করব, তারপর হচ্ছে আমরা দেখো এই প্রত্যেকটা জিনিসকে একটা প্রায়োরিটি কিউর মধ্যে পুশ করব। প্রায়োরিটি কিউতে তোমরা অলরেডি পুশ করা দেখছো যে ডায়াক্সটাতে কি করতাম, ডিস্টেন্স কমা নোট এই জিনিসটা পুশ করতাম। আর আচ্ছা, ডায়াক্সটাতে আমরা দুটা করে জিনিস পুশ করতাম, আর এখানে আমরা সেম দুইটা করে জিনিস পুশ করব। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কমা লেটার, এই জিনিসটা একটা প্রায়োরিটি কিউতে পুশ করব। আচ্ছা, কেমন প্রায়োরিটি কিউ, মিনিমাম না ম্যাক্সিমাম? এটা হবে হচ্ছে মিনিমাম প্রায়োরিটি কিউ, ঠিক আছে? তাহলে দেখো এই জিনিসগুলোকে আমরা যদি পুশ করে দিই, জাস্ট মানে এটা যে কোনো অর্ডারে আমরা পুশ করলাম, পুশ করার পরে পরের স্লাইডটা একটু দেখো, এটা বোঝা যায় কিনা একটু বলো তো।
আমরা জানি মানে ডেটা স্ট্রাকচার কোর্স থেকে আমরা আসলে দেখে আসছি যে প্রায়োরিটি কিউর মধ্যে জিনিসগুলো কিভাবে থাকে, একটা ট্রির মধ্যে থাকে, রাইট? বাট এখানে আসলে মিনিমাম প্রায়োরিটি কিউতে কিছু জিনিসপত্র পুশ করতেছো। কেন পুশ করতেছো? মানে তুমি এরপর কি করবা? এক্সট্রাক্ট মিন ফাংশন কল করবা, মানে মিনিমাম প্রায়োরিটি কিউ ইউজ করতেছি কতগুলো আইটেমের মধ্যে যেটা মিনিমাম সেটা আমাদের লাগবে, বারবার লাগবে, এই জন্য আমরা মিনিমাম প্রায়োরিটি কিউ ইউজ করতেছি। তো এইভাবে যদি আমরা এই পেয়ারগুলোকে প্রায়োরিটি কিউতে পুশ করি, তাহলে দেখো সবার ফার্স্টে কোনটা থাকবে? ফ্রিকোয়েন্সি বেসিসে যদি সর্ট করা হয় মিনিমাম প্রায়োরিটি কিউতে, তাহলে যাদের ফ্রিকোয়েন্সি আগে যাদের ফ্রিকোয়েন্সি আগে তারা হচ্ছে আগে থাকবে। তো দেখো এই জিনিসটাকে বোঝা যাচ্ছে, দেখো এখানে এই লেটারগুলো, এটা হচ্ছে ফার্স্টে, মানে পুরো জিনিসটা হচ্ছে একটা নোড হিসেবে দেখানো হয়েছে। ফার্স্ট এটা হচ্ছে একটা লেটার, আর পরেরটা হচ্ছে তোমার ওটা ফ্রিকোয়েন্সি কত সেটা। দেখো ফার্স্টে সব ওয়ান গুলো আসলো, তারপরে হচ্ছে সব টু গুলা, তারপর স্পেস ছিল আমাদের 4 বার, আর স্মল ই যেটা এটা ছিল হচ্ছে 8 বার। এটাকে বোঝা গেছে এই রিপ্রেজেন্টেশনটা? Yes, ma'am. আচ্ছা, সিমুলেশন আসলে আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝি, এখন আমরা যেটা করব, এখন আমরা দাঁড়াও, এটাকে দেখাই। আমরা এখন এই প্রায়োরিটি কিউ থেকে দুইটা করে নোট বের করব, এক্সট্রাক্ট মিন ফাংশন কল করে। দেখো প্রায়োরিটি কিউ ফার্স্টে কারা কারা ছিল? তোমার ই ছিল যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1, আই ছিল যার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 1, তারপর বাকিরা ছিল। সো আমরা যেটা করব, আমরা ফার্স্টে এই নোটটাকে বের করে নিয়ে আসবো। এই নোটটাকে বের করে নিয়ে এসে এই নোটটা হবে আমার একটা লেফট চাইল্ড, যেটা ফার্স্টে বের হচ্ছে সেটা হবে হচ্ছে লেফট চাইল্ড। সেকেন্ডে যেটা বের হচ্ছে এটা হবে আমাদের রাইট চাইল্ড। এটুকু হওয়ার পরে যেহেতু চাইল্ড চাইল্ড করতেছে মানে বুঝতেই পারতেছো এদের অবশ্যই একটা প্যারেন্ট আছে। সো এটা হচ্ছে আমাদের একটা প্যারেন্ট অ্যাসাইন করব। সেই প্যারেন্টের উপরে আসলে কি থাকা উচিত বলো তো? এরকম লেটার টাইপের কিছু থাকা উচিত, মানে এখানে একটা কিছু লিখতে হবে আর এখানে একটা কিছু লিখতে হবে, রাইট? সো যখন আমরা একটা প্যারেন্ট অ্যাসাইন করব, প্যারেন্ট অ্যাসাইন করার সময় আমাদের শুধু একটাই কাজ, উপরে কোনো লেটার লেখার দরকার নাই, জাস্ট আমার নোডের যেই মানে চাইল্ড নোডের যে ফ্রিকোয়েন্সি এগুলাকে যোগ করব। এটা কত 1 আর এটা কত 1, এক আর এক যোগ করে 2। সো আমি দেখো এই দুইটা নোট থেকে আমি এরকম বড় একটা নোট বানাইলাম। এখন এই নোটটা বানানোর পর এই নোটটাকে আমরা প্রায়োরিটি কিউতে পুশ করে দিব। আচ্ছা আমরা একটু স্লাইড থেকে দেখি, এখানে সব এগুলো লেখা আছে, ডেসক্রিপশন পড়ে নিতে পারো, বাট এখানে দেখো স্লাইডে কি করলো এটা। ফার্স্টে তোমার বের হচ্ছে কোনটা? ফার্স্টে বের হচ্ছে তোমার প্রায়োরিটি কিউ থেকে E,1, তারপর হচ্ছে I,1। সো E,1 এই পুরা নোটটা হবে আমার লেফট চাইল্ড, I,1 এইটা হবে আমার রাইট চাইল্ড, এবং ওদের আমি একটা প্যারেন্ট বানাই ফেলবো, যে প্যারেন্টের ফ্রিকোয়েন্সিটা কত হবে? আমার দুইটা চাইল্ডের ফ্রিকোয়েন্সির সামেশনের সমান, সেটা হচ্ছে 2। আচ্ছা এই যে একটা নোট ক্রিয়েট করলাম, এটুকু কি বোঝা গেছে? বা কার কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে করো। প্রায়োরিটি কিউ থেকে আমি দুইটা নোটকে বের করলাম, দুইটা নোটকে বের করে প্রথমে যেটা বের করতেছি সেটাকে লেফট চাইল্ড হিসেবে দিয়ে দিলাম, পরে যেটাকে বের করতেছি সেটাকে রাইট চাইল্ড হিসেবে দিয়ে দিলাম, অ্যান্ড দেন এদের একটা প্যারেন্ট নোট বানাইলাম, যে প্যারেন্ট নোটে শুধুমাত্র ফ্রিকোয়েন্সি থাকবে, আর সেই ফ্রিকোয়েন্সিটা কার সমান হবে? আমার এই দুইটা চাইল্ডের সামেশনের সমান, ফ্রিকোয়েন্সির সামেশনের সমান, এটা হচ্ছে 2। আচ্ছা এরপর আমরা যেটা করব, এই পুরা নোটটাকে, বড় নোটটাকে, মানে বড় নোট বলতে যে এই যে এই 2 লেখা যে নোটটা, এইটাকে আমরা আবার প্রায়োরিটি কিউতে পুশ করে দিব। এখন দেখো এই নোটটাকে আমরা যদি প্রায়োরিটি কিউতে পুশ করি, আমরা যেভাবে লিখছি এই নোটটা কোথায় থাকা উচিত, কোন জায়গাতে থাকা উচিত বলো তো? ফুল স্টপের পর। ফুল স্টপের পর, হ্যাঁ একজন বলছে ফুল স্টপের পর, তার কারণ হচ্ছে এটার ফ্রিকোয়েন্সি কত? 2। সো এই যে এই সমস্ত 2 এর আশপাশে থাকবে, হয় একদম লাস্টে যাবে না একদম ফার্স্টে যাবে, কোথাও একটা থাকবে। তো আমরা যেটা নর্মালি করি সেটা হচ্ছে যে তুমি যখন এই নোটটাকে পুশ করবা, পুশ করার সময় সবসময় লাস্টে, মানে লাস্টে চলে যাবে এটা, বুঝছো? মানে যদি মাল্টিপল টাই থাকে, মাল্টিপল টাই থাকলে এই 2টা চলে যাবে একদম লাস্টে, দ্যাট মিনস স্পেসের আগে। দেখো এটা আমি এখন পুশ করে দিলাম, এমনটাকে দেখাচ্ছি হচ্ছে স্পেসের ঠিক এই জায়গাটাতে, এখানে।
আচ্ছা, তারপর এটা গেল আমাদের ওভারঅল একটা স্টেপ। সো একটা স্টেপে কি হচ্ছে, প্রায়োরিটি কিউ থেকে আমরা দুইটা নোটকে বের করতেছি। প্রথম যেটাকে বের করব সেটা আমাদের লেফট চাইল্ড, পরে যেটাকে বের করব সেটা আমাদের রাইট চাইল্ড। তারপর এই দুইটা চাইল্ডের একটা প্যারেন্ট অ্যাসাইন করে দিব। সেই প্যারেন্টের ফ্রিকোয়েন্সি কত হবে? দুইটা চাইল্ডের ফ্রিকোয়েন্সির সামেশনের সমান। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন যদি না থাকে তাহলে এখন আমাকে বলো যে নেক্সট ইটারেশনে কি হবে। প্রায়োরিটি কিউ থেকে কারা কারা বের হবে? ওয়াই আর এল বের হবে। লেফট চাইল্ড কি হবে আমার? ওয়াই রাইট চাইল্ড। এল আর ওদের যে প্যারেন্ট হবে সেই প্যারেন্টের ফ্রিকোয়েন্সিতে কত লিখবো? 2 2 লিখবো। তারপর সেটাকে আমি ধরে কোথায় পুশ করে দিব? স্পেসের আগে। হ্যাঁ, স্পেসের আগে। আচ্ছা, বাকিরা কি বুঝছো সবাই? দেখো এরপর সবকিছু যে সেম, এটা এটুকু হলে ট্রি হয়ে যাবে পুরাটা। এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন বা কোনো কনফিউশন থাকলে আস্ক করতে পারো। মিস ই হ্যাঁ। এন্ড আই এই দুইটা কি মানে র্যান্ডমলি বসাই দিছি স্পেসের আগে? না না, র্যান্ডমলি না, দেখো পুরো স্টেপটা খেয়াল করো। আমাদের পুরো স্টেপে মানে একটা ইটারেশনে কি হচ্ছে, ফার্স্ট ইটারেশনে তোমার ই আর আই কেন বের হয়েছে বলো তো? এরা প্রায়োরিটি কিউ একদম টপে ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আমি বেসিক্যালি যেটা করতেছি, আমি তো প্রায়োরিটি কিউতে এই সবাইকে পুশ করে দিছিলাম। পুশ করে দেওয়ার পর ওরা ইন সাম সেন্স এইভাবে আসলে বের হবে। মানে যদিও জিনিসটা ট্রির মধ্যে অন্যভাবে স্টোর থাকে, বাট আমরা বোঝার সুবিধার্থে এইভাবে ড্র করতেছি। আচ্ছা, এখন তুমি যদি এই প্রায়োরিটি কিউতে এক্সট্রাক্ট মিন ফাংশন কল দাও, কোন নোটটা বের হয়ে আসবে? ফার্স্ট দ্যাট মিনস E, 1 তুমি এক্সট্রাক্ট মিন দুইবার কল করবা। ফার্স্ট টাইম যখন কল করবা বের হয়ে আসবে এই নোটটা, রাইট? তারপর যখন কল করবা তখন বের হবে আই। এখন তুমি ফার্স্টে যেটাকে বের করলে সেটা হচ্ছে E, 1, এটা হবে তোমার লেফট চাইল্ড। I, 1 পরে যেটাকে বের করলা এটা হবে তোমার রাইট চাইল্ড। আর তুমি যে প্যারেন্ট নোট অ্যাসাইন করবা সেই প্যারেন্ট নোট একটা ফ্রিকোয়েন্সি দিতে হবে। ফ্রিকোয়েন্সিটা কার সমান? এই দুটো সামেশনের সমান। তারপর সেই দুই এটাকে তুমি প্রায়োরিটি কিউতে পুশ করবা। এখন এটা তোমাদের ডিএসএ দেখার কথা যে যখন ওই মাল্টিপল টাই হয়ে যায়, যদি কেউ ল্যাব কুইজের তোমরা হচ্ছে লাস্ট সেমিস্টারে যদি মানডে সকালে কোনো এক্সাম দিয়ে থাকো, ওখানে এরকম একটা কোশ্চেন পাওয়ার কথা যে যদি মাল্টিপল ইয়েতে যদি টাই হয়ে যায় তাহলে টাই ব্রেক করেও আমরা নোটগুলোকে মানে সাজাতে পারি, বুঝছো? মানে প্রায়োরিটি কিউতে যদি দুটো ভ্যালু সেম, একটা অলরেডি এক্সিস্টিং ভ্যালু আসছে, আরেকটা ভ্যালু তুমি সেম ভ্যালু পুশ করতে চাচ্ছ, এখন সেই ভ্যালুটা তাহলে কোথায় স্টোর হবে, মানে কে আগে এক্সট্রাক্ট মিনে আসবে। আচ্ছা, তো এইটা হচ্ছে দেখো তোমার যে নোটটা বানাচ্ছ হয়ে গেল, এই নোটটাকে প্রায়োরিটি কিউতে পুশ করবো। এবং আমরা পুশ করার সময় আসলে মানে ধরো প্রায়োরিটি কিউটা এমন ভাবে বিল্ড করা যেটা স্পেসের আগে গিয়ে বসবে, বুঝছো? টাই যদি থাকে, টাই থাকলে আমরা হচ্ছে টাই থাকলে কি করবো, টাই থাকলে যতক্ষণ না পর্যন্ত মানে এই সবগুলা দুই যতক্ষণ পর্যন্ত আসে থাকুক, একদম লাস্টে গিয়ে তারপর আমরা এটাকে বসাবো। এটা বুঝছি? জি মিস। ওকে, তাহলে আমরা এখন একটু নেক্সট নোটটা দেখি। সিমুলেশন প্রায় শেষের দিকে না, মানে এটাই হচ্ছে মেইন সিমুলেশনের পার্ট। এখন কারা কারা বের হবে? ওয়াই বের হবে, এল বের হবে। এই নোট হবে আমাদের লেফট চাইল্ড আর এই নোট হবে রাইট চাইল্ড। এদের যে প্যারেন্ট হবে তার ফ্রিকোয়েন্সি হবে কত? 2। দেখছো, এই যে ওয়াই আর এল বের করে ফেললাম। কে হচ্ছে এখন ফ্রন্টে চলে আসবে, কে ফ্রন্টে চলে আসলো। আর এই হচ্ছে আমাদের এই নোটটা। এখন এই নোট আমরা যখন পুশ করব তখন কোথায় যাবে এই নোটটা? মাত্র যে কোশ্চেন স্পেসের আগে। কেন স্পেসের আগে? টাই ছিল, টাই থাকার জন্য টাই ব্রেক করার কন্ডিশন কি বা সিস্টেম কি, যতক্ষণ পর্যন্ত থাকবে আমি হচ্ছে একদম লাস্টে গিয়ে ইনসার্ট করব। ঠিক আছে, এই গেল এই পর্যন্ত। এখন আবার কি করব বলো? কে এন্ড ডট নিব। কে আর ডট বের হবে। কে হবে আমাদের লেফট চাইল্ড, ডট হবে রাইট চাইল্ড। এদের যে প্যারেন্ট হবে তার ফ্রিকোয়েন্সি কত? 2। আবার স্পেসের আগে যাব। আবার সেটা চলে স্পেসের আগে। এই যে আমরা এই একটা নোট বানাইলাম, বানানোর পরে এটা গেল স্পেসের আগে, শেষ। এখন দেখো এখন আবার কি হবে, কারা কারা বের হবে? আর এন্ড এস। আর এন্ড এস বের হইলো। আচ্ছা, আর এন্ড এস যে বের হবে হচ্ছে ই এর আগে কত? প্যারেন্টের ফ্রিকোয়েন্সি 4 হবে। 4 যদি হয় তাহলে এই নোটটা, এই পুরো নোট কই যাবে? ই এর আগে যে এক্স্যাক্টলি, এটা গেল হচ্ছে দেখো তোমার এই যে আর আর এস, এটা গেল হচ্ছে ই এর আগে। এখন দেখো এখন কারা কারা বের হবে? এন এন্ড এ।
এন আর এ যদি বের হয় ওদের প্যারেন্টের ফ্রিকোয়েন্সি হবে আবারও 4, এই 4টা কই যাবে ই এর আগে যাবে right? এখন তোমরা বলতে পারছো মিস এত বড় সিমুলেশন এই জিনিসগুলো বারবার বারবার যে আঁকবো, খেয়াল করো তোমার একদম ফার্স্ট থেকে চিন্তা করো, সিমুলেশন তো অনেকখানি দেখলা রাইট, তুমি আমাকে একটু বলো যে এখান থেকে দেখে তুমি একদম ফার্স্ট ইটারেশনে তুমি তো বুঝতেছো যে ই আর আই বের হবে, সাম কত হবে 2 হবে, এই 2টা কই যাবে স্পেসের আগে যাবে, তারপর এরা দুজন মিলে একটা নোড হবে, এরা দুজন মিলে আরেকটা নোড হবে। তো এতগুলো ইটারেশন নাই কি তুমি যদি একসাথে মানে মাল্টিপল স্টেপ মার্চ করে তুমি কি একসাথে দেখা দিতে পারবা না? মানে এই পিকচার থেকে তুমি সরাসরি এটাতে চলে আসতে পারবা না বলো? বাসায় এটা একটু প্র্যাকটিস করো, বাসায় একটু প্র্যাকটিস করে এরকম করে, কারণ ইনিশিয়ালি নোটগুলো খুব ছোট ছোট হয় বুঝছো, ওখানে এতক্ষণ ধরে বসে বসে সময় নষ্ট করে এত ড্র করা দরকার নাই। ইনিশিয়ালি নোটগুলো একটু ছোট হয় তখন আসলে এই মাল্টিপল স্টেপ মার্চ করে ফেলা যায়, বাট এগেই মার্চ করতে গিয়ে আমরা ভুলভাল করবো না, তাহলে আবার মার্ক কাটা যাবে। আচ্ছা এটা বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। এখন আমাকে বলো এখন কারা কারা বের হবে প্রায়োরিটি কিউ থেকে? সামনে 2টা নোট বের হবে, তাহলে এই নোটটা আর হচ্ছে এই নোট, বুঝছো? এবং এদের প্যারেন্টের ফ্রিকোয়েন্সি কত হবে? 4 4 এটা সবাই বুঝছি তো? আচ্ছা, এখানে কি অ্যানোটেট করা যায় না? 4 কেমনে হলো? এই যে এই 2 আর হচ্ছে এই 2, এই 2 আর 2 যোগ করে 4 হইলো, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে 4, এই যে বড় যে নোটটা পাইলাম, এখন এইটা কই ঢুকবে? এটা কোথায় এর যাবে? আগে ই এর আগে এই যে এই জায়গাটাতে ঢুকবে এর আগে, এর আগে, তাহলে দেখো এখানে এর আগে চলে আসছে, ভালো কথা। এখন আবার কারা কারা বের হবে? স্পেস আর 2 2 বের হবে আর স্পেস বের হবে, এটা হচ্ছে আমাদের লেফট চাইল্ড আর এটা হচ্ছে আমাদের রাইট চাইল্ড। এখন আমাকে বলো ওদের কি হবে? এই নোটটা কিন্তু একটু অন্যরকম, খেয়াল করো, মানে এটা হচ্ছে একটা কি বলবো সর্ট অফ একটা মিক্সড নোট, আর এটা হচ্ছে একদম সুন্দর নোট। সুন্দর নোট বলতে ইনিশিয়ালি যেসব নোট পুশ করতাম লেটার তারপর ফ্রিকোয়েন্সি সহ। এখন আমাকে বলো এই দুইটারে যখন আমি মার্চ করব, মার্চ করার পর এদের প্যারেন্টের ফ্রিকোয়েন্সি কত আসবে? 8 হবে 6 হ্যাঁ 6 হবে। যে 8 বলছো কেন বলছো একটু বুঝাও তো। 6 নেওয়ার পর ওটা কি মানে 8 এ কনভার্ট হয়ে যাবে কিনা এই জন্য। ও আচ্ছা আচ্ছা, না না দেখো জিনিসটা হচ্ছে যে আমার আসলে একটা প্যারেন্ট নোডের মধ্যে আমি যে ফ্রিকোয়েন্সি লিখতেছি এটা আসলে কি মিন করতেছে বলো তো? এটা অ্যাকচুয়ালি মিন করতেছে যে এই প্যারেন্ট নোড থেকে যে ছোট্ট একটা ট্রি তুমি বানাইতেছো ওটার একদম লিফ নোডের মধ্যে টোটাল ফ্রিকোয়েন্সি কত, বুঝছো? মানে তুমি যেখানে একটা 2 দেখতেছো এই 2টা আসলে কি? এই 2 আসলে এটা ইন্টারমিডিয়েট একটা সামেশন, যে তোমার আই একবার ছিল কে একবার ছিল, এই কারণে এটা এখানে এক আর এক যোগ করে 2 হচ্ছে। এখন আমরা কি করব এই 4 আর হচ্ছে এই 2 এদের যোগ করে কত পাবো? 6 পাবো, 6 যে 8 বলছে না, বুঝছো? ঠিক আছে। Yes. আচ্ছা 6 যদি পাই তাহলে এই পুরা নোট ধরে আমি কই নিয়ে যাব এখন? এর আগে ই এর আগে। কেন ই এর আগে? ই হচ্ছে 8 আর এটা হচ্ছে 4 ছিল, ই আর 8 এর মাঝখানে। তারপর হচ্ছে এটাকে আমরা এখানে লিখলাম। আচ্ছা এরকম করে আসলে কতক্ষণ বের করতে থাকবো বলো তো? দেখতেছো কি আস্তে আস্তে করে কমে আসতেছে নাম্বার অফ নোডের সংখ্যা। সবগুলা একটা ট্রিতে চলে আসবে তখন। এক্স্যাক্টলি, আমরা কিন্তু আসলে একটু ছোট ছোট করে কি বানাচ্ছি, ট্রি বানাইতেছি। ভালো কথা। এখন দেখো এখন বের হবে হচ্ছে এটা আর হচ্ছে এটা, এদের যে প্যারেন্ট হবে প্যারেন্টের ওই ফ্রিকোয়েন্সি কত? যে একটু আগে 8 বলছিল সে এখন বলো। ফ্রিকোয়েন্সি কত এখন? এইট হবে মিস। এবার আসলে 8 হবে। কেন 8 হবে? তোমার এই 4, হ্যাঁ 4 আর 4 যোগ করে 8 হবে। এখন আমাকে বলো এই পুরা জিনিস আসলে কই ঢুকবে এখন? আবার যখন পুশ করবো এর পর এর পরে এর পরে, ঠিক আছে তো বুঝছো সবাই, এটা হচ্ছে এখানে এই জায়গায় এসে বসবে।
এগুলো আসলে মানে বোর্ড না থাকলে পড়ায় আরাম নাই। এটা হচ্ছে যাদের এখন ইয়ের পরে এখানে চলে আসলো। আচ্ছা এখন কারা কারা বের হবে? এখন হচ্ছে এ বের হবে আর হচ্ছে এ বের হবে। বের হয়ে কত হয়ে গেল? 4 আর 6 যোগ করে 10। আচ্ছা তারপর 10 বের হওয়ার পর 10 এখন কই ঢুকবে? একদম লাস্টে। এটা হচ্ছে 8 এর পরে। হ্যাঁ এখন দেখো একটা জিনিস একটু খেয়াল করো, এই পয়েন্ট এসে আমি একটা কোশ্চেন করি তোমাদের, যে এত কিছু লিখে টিখে এত কিছু পড়াইলাম, এত ইনসাইড দেওয়া ট্রাই করলাম, মানে হাফ ম্যান ট্রি সিমুলেশন তো পারবাই, বাট এটা আসলে কেন কাজ করতেছে মানে দেখি এটা বুঝছো কিনা। একটা জিনিস খেয়াল করো, এই এতক্ষণ ধরে কিন্তু সবাই বের হয়ে গেছে, রাইট? সবাই বের হয়ে গেছে বলতে যে এই পিচ্ছি পিচ্ছি যে নোটগুলো ইনিশিয়ালি যে পিচ্ছি নোটগুলোকে ঢুকাইছিল প্রায়োরিটি টুতে, এটা কিন্তু বহুত আগেই বের হয়ে গেছে। বাট এখন দেখো একদম লাস্টের দিকে এসে কে বের হইতেছে। দেখো বড় বড় ট্রি হয়ে গেছে, এত বড় বড় ট্রি হয়ে গেছে, একদম লাস্টের দিকে এসে কে বের হচ্ছে। 8 and 8 বাট মানে এই নোটটা কি, এই নোটটা সে একটা প্রিমিটিভ নোট ছিল না একদম ইনিশিয়ালি যে ঢুকাইছিলাম? আচ্ছা এই নোটের মধ্যে এমন কি আছে যেটা এত পরে লেট করে বের হচ্ছে? কোন অবজারভেশন? দেখো এই এটা আই গেস সবথেকে কম টাইম ইউজ করা হয়েছিল। এক্স্যাক্টলি উল্টাটা বললেন। দেখো এই হচ্ছে তোমাদের ফ্রিকোয়েন্সির কাউন্ট। দেখো তো এখানে সবচেয়ে হাইয়েস্ট লেটারটা কি? ও সরি ই, তাই না? যেটা সবচাইতে বেশিবার মানে বেশিবার ইউজ হচ্ছে সেটা পরের দিকে প্রায়োরিটি কিউ থেকে বের হচ্ছে। কেন? কারণ আমরা ইউজ করতেছি কি মিনিমাম প্রায়োরিটি কিউ নাকি ম্যাক্সিমাম প্রায়োরিটি কিউ? মিনিমাম প্রায়োরিটি কিউ, রাইট? মিনিমামটা, হ্যাঁ এই জন্য এই বান্দা এই এত পরে এসে বের হইতেছে। আচ্ছা এত পরে সে বের হচ্ছে, আমি বলবো যে মিস মানে এত পরে বের হচ্ছে সমস্যা কি? সমস্যা না, সমস্যা কিছু না, মানে এটা আমাদেরকে একটা অ্যাডভান্টেজ দিচ্ছে। কি অ্যাডভান্টেজ এটা আমরা একটু পরে দেখতেছি। বাট খেয়াল করে রাখো যেটার ফ্রিকোয়েন্সি, আবার তোমরা চিন্তা করো না জিনিস যেটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে হাই সেটাই খালি লাস্টে বের হচ্ছে, মানে যার ফ্রিকোয়েন্সি যত বেশি সে অ্যাকচুয়ালি কি করতেছে ততটা পরের দিকে প্রায়োরিটি কিউ থেকে পপ হওয়ার একটা টেন্ডেন্সি রাখতেছে। আচ্ছা তারপর কি করলাম, এই দুটাকে বের করলাম, বের করে আরেকটা ইয়ে বানাইলাম, নোট বানাইলাম, নোট বানিয়ে পুশ করলাম। এখন দেখো প্রায়োরিটি করতে লাস্টে কয়টা নোট আছে? 2টা নোট। অ্যান্ড এই 2টা নোটকে বের করলাম, বের করে একটা নোটে কনভার্ট করে ফেললাম, শেষ। এটাই হচ্ছে তোমাদের হাফ ম্যান ট্রি। এই পর্যন্ত বুঝছি আমরা এই ট্রিটার সিমুলেশন কি বা বিল্ড করছে কিভাবে। ইয়েস প্লিজ। ওকে আচ্ছা তাহলে এখন আমরা একটু রিক্যাপ করি যে আমাদের ইনপুট কি ছিল, আউটপুট কি ছিল, আমরা জীবনের উদ্দেশ্য কি ছিল। দেখো কই লিখলাম যেন, কোথায় লিখছি? ও এই যে আমাদের ইনপুট ছিল একটা টেক্সট, সেই টেক্সটের উপর আমরা কি কি করলাম, ফ্রিকোয়েন্সি বের করলাম, প্রায়োরিটি কিউ নিলাম, তারপর আমাদের আউটপুট বানানোর জন্য হাফ ম্যান ট্রি লাগতো। এই হাফ ম্যান ট্রি এই কনস্ট্রাকশন পর্যন্ত আমাদের শেষ। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমরা এই টেবিলটা বানাতে হবে, রাইট? মানে আমাদের জীবনের উদ্দেশ্য কি ছিল, আমরা একটা কাস্টম টেবিল বানাতে যাচ্ছি যেটা লেটারের এগেইনস্টে আমরা কিছু কোড ওয়ার্ড পাবো, যেমন ধরো ক্যাপিটাল ই এর জন্য আমি একটা কিছু পাবো, এরকম কিছু পাবো। এই জিনিসটা কি এখান থেকে কিছু দেখা যাচ্ছে, বা আমরা কি সোফার এই পর্যন্ত কিছু করছি? করিনি, আমরা জাস্ট একটা হাফ ম্যান ট্রি বিল্ড করছি এই পর্যন্ত। এখন আমাদের কি করতে হবে, ওই টেবিলটা বানাইতে হবে। সো ওই টেবিলটা বানানোর জন্য আমরা একটা মজার কাজ করব। দেখো ব্লা ব্লা ব্লা, তারপর হচ্ছে একটা নোট থাকবে প্রায়োরিটি কিউতে, তারপর এখানে কিছু বাংলা কথাবার্তা লেখা আছে, এটা পড়ে নিও। এখন একটা জিনিস খেয়াল করো, ট্রিটার ওপর আমরা একটু অ্যানোটেশন করব। অ্যানোটেশনটা কি, আমরা ডিফাইন করলাম যে আমরা যদি কোনো একটা নোট থেকে তার লেফট নোটে যাই, আচ্ছা এই ট্রির যে এজগুলো দেখতেছো, এজগুলোর মধ্যে কি কোনো লেবেল আছে? দেখো তো এজগুলোতে কোনো লেবেল টেবিল আছে? আচ্ছা লেবেল বুঝতেছো না, এজগুলোর মধ্যে কোনো ওয়েট আছে? না মিস নাই। এখন আমরা অ্যাকচুয়ালি ওয়েট দিব এটা বলাটা ভুল, আমরা এজগুলাকে একটু মানে মার্কিং করব বা লেভেলিং করব, বা ইন সাম সেন্স এজগুলোর মধ্যে সামহাউ 0 অথবা 1 অ্যাসাইন করব। আচ্ছা 0 মানে হচ্ছে তোমার যদি এটা একটা লেফট এজ হয়ে থাকে, বা এই এজটা আসলে এমন যে প্যারেন্ট থেকে,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যারেন্ট থেকে তুমি লেফট চাইল্ডে যাচ্ছ, তাহলে এখানে আমরা এই এজ এর পাশে লেভেলটা কত দিব, 0 দিব, আর না হলে এখানে হচ্ছে 1 দিব, জাস্ট এটুকুই। তাহলে এখন আমাকে বলো, এই যে এই, দাঁড়াও, এটার জন্য লেভেল কত হবে, এই এজটার জন্য 1 1 হবে, 1 হবে। আচ্ছা আমাকে একটু বলো, এই জিনিসটা আমি যদি উল্টাইতাম যে গোয়িং লেফট হচ্ছে 1 আর গোয়িং রাইট হচ্ছে 0, খুব কি বেশি চেঞ্জ আসতো? এটা নিজের মতো করে ডিফাইন করা যায়, ঠিক আছে। So, আমরা ধরলাম লেফটে যাওয়া মানে 0, রাইটে যাওয়া মানে হচ্ছে 1। সো 0 আর 1 যদি হয় তাহলে আচ্ছা এখানে অ্যানোটেট করার থেকে আমি একটু লিখি, দাঁড়াও। দাঁড়া, আমার চলে গেছে এটা। ম্যাম তাহলে কি আমরা হিপটা ব্যবহার করে এনকোড করতেছি? হিপ ব্যবহার করে এনকোড করতেছে না, হিপ ব্যবহার করে এনকোড কিন্তু অন্য জিনিস, মাত্রই পড়ায় না। এনকোড হচ্ছে তুমি যখন টেবিল ধরে ধরে কনভার্ট করতেছো সেটা। আমরা হিপ দিয়ে হাফম্যান ট্রি বিল্ড করলাম। আচ্ছা আমরা এটা একটু ড্র করি, এই হচ্ছে তোমার ট্রি। না, ওই যে লেফট আর রাইট দিয়ে যে আমরা 0 আর 1 করব, ওটাই তো আমাদের পরে বাইনারি কোডটা হয়ে যাবে। তোমার কোশ্চেন কি? যে এটা জাস্ট হিপটাকে বানাইতে পারলেই এমনি বাইনারি ট্রিটা হয়ে যাবে, আর কোনো কিছু লাগে না। আর কিছু লাগবে না, এবং এই বাইনারি ট্রি থেকে আমরা এখন বের করব যে আমাদের ওই কাস্টম টেবিলটা বা এনকোডিং এর জন্য আমাদের ওই ম্যাপটা কি, সেই ম্যাপটা এখন লিখতে হবে। দাঁড়াও এটা একটু আমি ড্র করে নিই, E1, এটা হচ্ছে I1। আচ্ছা এই পর্যন্ত দেখো, লেবেলগুলো খেয়াল করো, হ্যাঁ বাকি ট্রিটা আঁকলাম না। সো 26 থেকে লেফটে গেলে 0, তারপর 10 থেকে লেফটে এত, রাইটে এত, এটা 0, এটা 1, তারপর হচ্ছে এটা 0, এটা 1। এখন আসলে আমাদের কি লাগবে, আমাদের দেখো এই এখানকার লিফ নোডের মধ্যে খেয়াল করো, সরি এটা লিফ নোড না, এই ট্রিতে যেসব লিফ নোডগুলো আছে এই লিফ নোডের মধ্যেই কিন্তু তোমার মানে আমাদের টেক্সটের যে লেটারগুলো ছিল সেই লেটারগুলো আছে, বুঝছো। এখন ধরো তুমি তোমার তো ইটাকে সামহাও কনভার্ট করতে হবে, কারণ চিন্তা করো তোমার যে টেক্সট ছিল সেই টেক্সটের ফার্স্ট লেটারটা কি ছিল, ক্যাপিটাল ই। সো এর জন্য তোমার একটা কোড ওয়ার্ড লাগবে। এখন সেই কোড ওয়ার্ডটা কিভাবে বের করব? কোড ওয়ার্ডটা বের করব হচ্ছে কিছুই না, এর কোড ওয়ার্ড হবে, তুমি একদম রুট থেকে ট্রাভার্স শুরু করবা। রুট থেকে তোমার ইতে যাওয়ার পথে কোন কোন লেভেল তুমি দেখতেছো একটু বলো তো। এই 0 দেখতেছো কোনটা? হ্যাঁ এটা 0, এটা একটা 0। তারপর তুমি এখন এই নোডে আসছো, এই নোড থেকে আসলে কোন দিকে লেফটে যাওয়া লাগবে, এটা একটা 0, তারপর এটা একটা 0। সো তুমি তে যাওয়া পর্যন্ত কয়টা 0 দেখলাম, মানে কি কি দেখলাম, বিট দেখলাম, 4টা 0 দেখলাম। এটা হচ্ছে তোমার এর জন্য কোড ওয়ার্ড, বুঝছো। সেটা যদি হয় তাহলে আমাকে একটু বলো যে আই এর জন্য কোড ওয়ার্ডটা কি হবে। আচ্ছা একটু দাঁড়াও তো, এখানে থাকার কথা, এটা করি অ্যানোটেশন করি। আচ্ছা দেয়নি। এখন আমাকে বলো যে তোমার এই আই এর জন্য 0101 এই যে এই আই, এটার জন্য কি হবে? আই এর জন্য দেখো তো আবার ট্রিটা, এই যে 000 আচ্ছা 0001 বুঝছি তো সবাই। এটা দেখো 0 0 0 1, তাহলে আমাদের আই এর জন্য কোড ওয়ার্ডটা হবে হচ্ছে 0 0 0 1, ঠিক আছে। আচ্ছা তারপর আরো কয়েকটা ধরি একটু, আর এর জন্য কত হবে বলো তো, এই ট্রি দেখে, যদি অ্যানোটেট করার একটু বুঝে নাও নিজেরা। 1100 দাঁড়াও আমি নিজেই দেখতেছি না। আর এর জন্য কত হবে, আর এর জন্য ফার্স্ট হবে হচ্ছে 1, তারপর 1 আবারও হচ্ছে রাইটে যাচ্ছে 1, তারপর লেফটে যাচ্ছে 0, আবারও লেফটে যাচ্ছে 0। সবাইকে বুঝতে পারছি যে এই টেবিলটা কিভাবে বিল হচ্ছে বা আমরা এই ম্যাপিংটা কিভাবে আনতেছি। মজার একটা জিনিস দেখো, এখানে
এখানে সবচাইতে হাইয়েস্ট ওই ফ্রিকোয়েন্সি লেটার কে ছিল? স্মল ই না? স্মল ই এর কত, কোড কত বলো তো? 10 স্মল কে তোমরা খুঁজে পাইছো সবাই? Yes, Miss. হ্যাঁ, স্মল এর জন্য আমাদের কত, কি বলে তোমার কোড কত? কোড হচ্ছে 110। আচ্ছা, একটু যে ইনটুইশন নিয়ে অনেক কিছু কাহিনী টাহিনী বলছিলাম, কাস্টম লেভেল 1 2 ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, ওই এক্সাম্পল থেকে আমরা মোটামুটি যেই সামারিটা পাইছিলাম, দেখো তো ওইটা অ্যালাইন করে কিনা এটার সাথে। কি মনে হচ্ছে দেখে এটা? জি মিস। এর জন্য আমাদের কোড ওয়ার্ডটা কত লেন্থের? অনেক লম্বা একটা কোড ওয়ার্ড দিয়ে রাখছে নাকি ছোট একটা কোড ওয়ার্ড দিয়ে রাখছে? ছোট। ছোট দেখে একটা কোড ওয়ার্ড দিয়ে রাখছে। এখন এই জিনিসটা কি সামহাউ ম্যাজিক করে হয়েছে? মানে এটা আমরা কিভাবে বিল্ড করলাম? তোমরা তো পুরো সিমুলেশন দেখছো, এটা আসলে কিভাবে হচ্ছে, মানে কোন স্টেপের জন্য হইতেছে বা কিসের কারণে হচ্ছে, একটু কেউ বলতে পারবা? ফ্রিকোয়েন্সি যখন বেশি তখন থেকে আর কি আমরা স্টার্ট করি অ্যাসাইন করা। তো ফার্স্টে 1 বিট 2 বিট এভাবে করে করে বাড়তে থাকে। তো যেহেতু ই এর ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, এর জন্য ওর কোড ওয়ার্ডের লেন্থ সবচেয়ে কম। হুম। আরেকটা জিনিস খেয়াল করো যে সবচেয়ে কম, সবচেয়ে কম বলতে এখানে কি ইয়ের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি ছিল, রাইট? দেখো আমরা যখন ওই হাতে ধরে ধরে কাস্টম লেভেল বিল্ড করতেছিলাম তখন কিন্তু এর জন্য 1 বিটের একটা জাস্ট 0 বা 1 দিয়ে দিছিলাম, বাট এখানে খেয়াল করো এখানে কি আমরা 1 বিটের কিছু দিতে পারতেছি? তোমাদেরকে আমরা যদি একটু টেবিলটা দেখাই, এটা তো তো বুঝছো তাই না, যেখান থেকে আমরা 0 1 কেমনে বের করবো। এই হচ্ছে আমাদের এই ফাইনাল টেবিলটা। তোমরা যদি প্রত্যেকটা ওই যে ডিস্টিং যে ক্যারেক্টার গুলা ফার্স্টে লিখছিলাম সিমুলেশনের শুরুতে, প্রত্যেকটার জন্য আমরা এখন বসে বসে কোড দিলাম। এই হচ্ছে আমাদের কোডের অবস্থা। এখন একটা জিনিস খেয়াল করো, এর জন্য আমরা কত বিট অ্যাসাইন করছি? 1 বিট না 2 বিট? 2 বিট। 2 বিট। আমার এখন দুইটা কোশ্চেন ভালো করে খেয়াল করো। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে এর জন্য আমাকে 1 বিট দিলেই পারতাম, সেটাই আসলে ইনটুইটিভ না? মানে এখানে দেখো 1 বিটের কোনো কিছু নাই। আচ্ছা, এটা একটা কোশ্চেন। আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে তোমার মানে এই জিনিসটা হইলো কিভাবে? আচ্ছা 1 বিট হয়নি, ভালো কথা, বাট 2 বিট তো হয়েছে। বাদ বাকি দেখো এর থেকে হ্যাঁ এর সমানও কেউ থাকতে পারে, বাট এর থেকে ছোট কিন্তু এমন হয় না যে ই 3 বিটের পেয়ে গেছে কোড, আর এর থেকে কম সংখ্যক বার অকার করছে বাট সে হচ্ছে 2 বিট পাইছে, এমন কিন্তু আবার হয় না। ঠিক আছে, মানে আমরা চাচ্ছিলাম ফ্রিকোয়েন্সি যার বেশি তাকে যতটা সম্ভব ততটা ছোট বা শর্ট একটা কোড দিতে, সেটা কিন্তু এখানে হয়েছে। কিভাবে হয়েছে এই কোশ্চেনগুলো কি বুঝছো? আমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা কি দিতে পারবা কেউ? মানে অ্যান্সার দাও তো, ভুল হলে তো আর কিছু হইতেছে না, সমস্যা তো নেই, যা মনে চাই বলো। প্রায়োরিটি কিউ ইউজ করার জন্য এটা কি 1 নম্বরে অ্যান্সার দিলা না 2 নম্বরে অ্যান্সার দিলা? যে এটা কেন আর কি 2 বিটে দিচ্ছে। দেখো, আচ্ছা ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে কে তো আমরা চাইলে 1 লেন্থের একটা বিট দিয়ে দিতে পারতাম, রাইট? বাট এখানে আমরা 2 লেন্থের কেন বিট দিচ্ছি? খেয়াল করো, কে যদি আমরা 1 লেন্থের বিট দিতে চাইতাম তাহলে এই ট্রিতে কে আসলে কোথায় রাখতে হতো বলো তো? 26-এর একদম লেফট চাইল্ডে অথবা সরাসরি রাইট চাইল্ডে, তাই না? এটা কি বুঝতেছো? আচ্ছা, এটা যারা বুঝতেছো না দেখো, যদি আমরা একদম জাস্ট 1 বিটের জন্য দিতে চাই তাহলে এটা হচ্ছে ধরো 26-এর এরকম একটা কিছু করা লাগতো আমার। এটা হচ্ছে 8 এটা, তাহলে আমার কত পাইতো কোড ওয়ার্ক? 1 পাইতো। মিস তাহলে কি যদি মানে 10 টাইমস ইউজ করা হইতো তাহলে কি এটা হতো? কতবার? তো 8 টাইমস ইউজ করা হয়েছে, মানে 8 বার ইউজ না, করা না, 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 হয়েছে, 10 বার না, না, যদি না। ইউজ করা হইতো। ওটা না, তুমি কে 10 বার করে বাসায় একটা সিমুলেশন চালাই দেখো, বুঝছো? বাট আমি এখন যেটা তাও বলতেছি, নিচে চলে যাবে আর কি। হ্যাঁ এখন না না, তাও নিচে চলে যাবে। এক্স্যাক্টলি কেন? তুমি একটু খেয়াল করো যে, আচ্ছা দাঁড়াও এখানেই রাখি। তুমি চিন্তা করো যে 26, এই হচ্ছে আমাদের 26, আমি জোর করে ধরে বেঁধে কে এখানে দিতে চাইছি যে আমার হচ্ছে হাইয়েস্ট, কে যেমনি হোক আমার
একটা বিটের বেশি আমি দিবই না। এখন আমাকে বলো, ই এর কি কোনো চাইল্ড থাকতে পারবে? হুম? তোমরা যে পুরো ট্রিটা খেয়াল করো, এই ট্রিতে লিফ নোড কারা? একদম প্রিমিটিভ লিফ নোড হচ্ছে তারাই যাদেরকে তুমি একদম ইনিশিয়ালি ঢুকাইছিলে প্রায়োরিটি কিউতে, বুঝছো? লেটার সহ, বা আমি যদি আরেকটু সহজ করে বলি, তোমার যে এই লেটার শুদ্ধা যে নোটগুলো আছে এরাই কিন্তু তোমার লিফ নোট, এন্ড এই নোট থেকে কিন্তু নিচে আর কোনো নোট নাই, ঠিক আছে? তাহলে এখন দেখো 26-এর রাইট সাইডে তুমি যে ট্রিটা বানাইতেছো, সেই ট্রিতে আসলে তুমি ই যদি বসায় দাও তাহলে কি আর কিছু করতে পারবা? রাইট সাইডে আর কোনো নোট আসতে পারবে নো মিস। না। দিন দুনিয়ায় যা যা বাকি আছে সব এখন কোথায় চলে যাবে? লেফট সাইডে। তখন লেফটে, তখন তুমি দেখবা তুমি খুবই সুন্দর করে ই এর জন্য অ্যাসাইন করে রাখছো 1, বাট তোমার ক্যাপিটাল ই এর জন্য তোমার 7-8 বিট লেগে যাচ্ছে, আই এর জন্য তোমার 4-5 বিট লেগে যাচ্ছে, এল এর জন্য তোমার বিশাল বড় বিট লেগে যাচ্ছে। মানে তুমি অ্যাকচুয়ালি অপটিমাইজ করতে গেছো, বাট অপটিমাইজ করতে গিয়ে বাদ বাকি সবার 12টা বাজাই দিছো। এর থেকে তোমার আজকে ইউজ করে ভালো ছিল। বুঝাইতে পারছি জিনিসটা? হাফম্যান ট্রি অ্যালগরিদমটা এভাবেই কাজ করে যে নট লাইক যে ওর যেটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, হ্যাঁ এখন তুমি এখন বলতে পারো যে সাবনেটিভটাকে দেখাইলেন যে যেটা সবচাইতে ফ্রিকোয়েন্সি বেশি ওটাকে আমরা ট্রাই করি ছোট ছোট কোড দেওয়ার। তো এরকম ছোট ছোট কোড যদি দিতেই পারতাম আর এটা যদি এফিসিয়েন্সি গ্যারান্টি দিয়ে দিত আমাকে, তাহলে তো আর হাফম্যান ট্রি লাগতো না, আমরা তো বসে বসে ফ্রিকোয়েন্সি দেখেই অ্যাসাইন করে দিতে পারতাম। হাফম্যান ট্রির বিউটি বা স্ট্রেংথ যেটাই বলো না কেন সেটা হচ্ছে এখানে যে হাফম্যান ট্রি কিন্তু মানে তোমার এখানে যদি ই তারপর আই এগুলো যদি একটু বড় বড় হয়ে যায়, তো তাহলে তুমি দেখতে যে তোমার কনভার্ট করার পরেও তোমার টোটাল নাম্বার অফ বিট অনেক বেশি। সো হাফম্যান ট্রি যেটা করে, ও নিজের মতো করে আসলে এমন ভাবে কোডগুলাকে বা প্রত্যেকটা লেটারের জন্য এমন ভাবে কোডগুলাকে অ্যাসাইন করে যাতে করে ওভারঅল তোমার পুরো টেক্সটের জন্য একটা এফিশিয়েন্ট কোড ওয়ার্ক পাও। বুঝতে পারছি? মানে তোমার এই ট্রিটা জাস্ট এমন না যে তোমার এই একটাকে ধরে ও কাজ করতেছে, ও ওভারঅল সবার কথা চিন্তা করে সবাইকে এমন ভাবে একটা কোড অ্যাসাইন করে দিচ্ছে যাতে করে তুমি টেক্সটটাকে ওই এনকোড করার পর দেখবা যে সেটা খুব সুন্দর একটা কমপ্লেক্স ফরম্যাটে আসবে। আমার ফার্স্ট কোশ্চেন অ্যান্সার কি বুঝাতে পারছি? জি মিস, যদি সেন্টেন্সটা একদম ছোট হইতো তাহলে কি পসিবল হতো? মানে সেন্টেন্স one- আমি বুঝছো, শোনো সেন্টেন্স আসলে ছোট হইলে কি মানে তোমাদের যে ল্যাকুজের এর অবস্থার মতো, যে যদি একটা তোমার 100 সাইজের একটা অ্যারে, এটা তুমি এখন সর্ট করবা, এখন এটা তুমি বাবল সর্ট করো, মার্জ সর্ট করো, কুইক সর্ট করো, যাই করো না কেন আহামরি কিন্তু চেঞ্জ আসবে না, বুঝছো? তুমি দেখবা যে রান টাইম সবগুলার ওই দশমিকের 7-8 ঘর পরে, 7-8 বেশি বলে ফেললাম, 4-5 ঘর পরে গিয়ে হয়তো ডিফারেন্স আসতেছে। বাট তোমার অ্যারের সাইজটা যখন অনেক বড় হয়, তুমি যখন এটা 10⁵ সাইজের অ্যারেতে সর্ট করতে যাচ্ছ, তখন কিন্তু তুমি একদম বুঝো যে হোয়াট ইজ বাবল সর্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ মার্জ সর্ট, বুঝছো? জি। এখানেও কিন্তু ব্যাপারটা সেরকম। এখানে আসলে তুমি ছোটখাটো সেন্টেন্স নিলে মানে ডিফারেন্সটা তোমার কাছে মনে হবে যে কি আর এমন হইতেছে, বাট আমরা যখন অনেক বড় বড় টেক্সট পাঠাচ্ছি বা অনেক লার্জ ভলিউম অফ ডেটা পাঠাইতেছি, তখন আসলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা একটা জিনিস ইন্টারনেটে সার্চ দিয়ে দেখো যে মানে ইংলিশ লিটারেচার বলো বা কমিউনিকেশন বলো, কোন লেটারটা বেশি ইউজ হয়। এটার উপর মজার কিছু আর্টিকেল আছে, ওগুলো চাইলে পড়তে পারো। মানে এরকম বিভিন্ন রকম অ্যানালাইসিস করিয়ে আসলে পেপারটা বিল্ড করা। আচ্ছা, এই গেল আমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন জেনে কি করছিলাম নিজেই ভুলে গেলাম। ও, সেকেন্ড কোশ্চেন করছিলাম হচ্ছে যে ই আসলে ছোটখাটো একটা কোড পাচ্ছে, বাট কেন পাচ্ছে? মানে আমরা পুরো সিমুলেশন দেখছি, হাফম্যান এখন আমরা পারি, ই কিভাবে ছোট একটা কোড পেয়ে গেল, মানে ম্যাজিকটা কোথায় হইলো? চিন্তা করো তো একটু। মানে আমরা সিমুলেশনে কি এমন করলাম যে ই আসলে ছোট একটা কোড পাইলো? স্মল ই, ক্যাপিটালে কিন্তু বড় কোডই পাইছে, স্মল ই কিন্তু ছোট একটা কোড পাইছে। চিন্তা করো তো। কেউ কি চিন্তা করতেছো?
আচ্ছা, চিন্তা না করলে আমি তাহলে বলে দিই। দেখো, আমরা একটা মিনিমাম প্রায়োরিটি ইউজ করছি, রাইট? তোমরা যদি সিমুলেশনটা হাতে কলমে করতে যাও তখন খেয়াল করবা যে আসলে দেখো, তুমি যখন এরকম একটা নোট বানাই ফেলতেছো, এই নোটটা এখানে ঢুকে যাচ্ছে, অ্যান্ড পপ হওয়ার সময় কিন্তু এই নোটটা আগে বের হবে, স্পেস কিন্তু একটু পিছায় গেল, স্পেস কিন্তু এখন পরে পপ হবে। সো একটা জিনিস খেয়াল করো যে সবাই বের হয়ে যেতেছে প্রায়োরিটি কিউ থেকে, বের হইতেছে আবার ঢুকতেছে, এবং ঢোকার সময় কিন্তু সবাই এর আগে ঢুকতেছে বা স্পেসের আগে ঢুকতেছে। তাহলে একটু খেয়াল করো যে যেই নোডের বা যে লেটারের ফ্রিকোয়েন্সিটা বেশি, সেই নোটটা প্রায়োরিটি কিউ থেকে আসলে পরের দিকে বের হয়। পুরো সিমুলেশনে দেখবা যে এরা একটু লাস্টের দিকে বের হচ্ছে। এটা একটা অবজারভেশন। আরেকটা অবজারভেশন খেয়াল করো যে লাস্টে আমরা কি করলাম, 26 কোথায় জানো নোটটা, দাঁড়াও, এই যে প্রায়োরিটি কিউ থেকে যে আসলে পরে বের হচ্ছে, আমার কোশ্চেনটা অ্যান্সার একটু খেয়াল করো। প্রায়োরিটি কিউ থেকে একটা নোট একটু পরের দিকে বের হচ্ছে, সেই নোটটা কি আসলে রুটের কাছাকাছি থাকবে নাকি রুট থেকে অনেক দূরে থাকবে? আমি কি বুঝাতে পারছি কোশ্চেনটা? জি মিস। আচ্ছা, মানে আমি বুঝাতে চাচ্ছি, ধরো প্রায়োরিটি কিউ থেকে একটা নোট বের হয়ে গেছে, নোট 1, এটা অনেক আগে বের হয়েছে, তার অনেক পরে হচ্ছে আরেকটা নোট বের হয়েছে, সেটা হচ্ছে নোট নাম্বার N2, জাস্ট বললাম N2। এখন রুটের কাছাকাছি থাক। হ্যাঁ, যেই নোটটা আগে বের হয়ে গেছে সেই নোট কি আসলে রুট থেকে কি অনেক দূরে থাকবে না? আর যেই নোটটা পরে বের হচ্ছে ও কি আসলে রুটের একটু কাছাকাছি থাকবে না? জি মিস। এখন দেখো, যে আসলে রুটের কাছাকাছি, সেই নোডে যাওয়ার জন্য আমার যে লেভেল 0, 1, 2 পার হইতেছে, এই জিনিসগুলো কি কম হবে? মানে কোন জায়গাতে কম হবে আর কোন জায়গাতে বেশি হবে, কি মনে হয় কার জন্য কম হওয়া উচিত? রুটের যে কাছাকাছি থাকবে তার কি ওই কোড ওয়ার্ডটা শর্ট হওয়া উচিত না? এটা কি এই জন্য যেই নোডের আসলে ফ্রিকোয়েন্সি বেশি, সেই নোডটা প্রায়োরিটি কিউ থেকে লাস্টের দিকে বা একটু পরের দিকে পপ হয়। অ্যান্ড পরের দিকে পপ হওয়ার মানে হচ্ছে কি, পরের দিকে পপ হচ্ছে মানে প্রায়োরিটি কিউ থেকে পরের দিকে বের হচ্ছে, সো সেটা আসলে রুটের একটু কাছাকাছি থাকবে। অ্যান্ড রুটের যদি কাছাকাছি থাকে তাহলে আসলে তার এই রুট থেকে যে ডিস্টেন্স বলো এটা একটু কম হবে, সো সে অ্যাকচুয়ালি দিন শেষে ছোটখাটো একটা কোড ওয়ার্ড পাবে। বুঝতে পারছি? জি মিস। ওকে, এটাই হচ্ছে, এটা বুঝলে হাফ এন্ট্রি আমাদের মোটামুটি শেষ। অ্যান্ড তোমরা বলবা যে মিস এনকোড তো করলাম, এনকোড করার পর কি করলাম? এই টেবিলটা আমার ফ্রেন্ডকে, আচ্ছা টেবিল না, আমরা আমরা আসলে টেবিল পাঠাই না, আমরা হচ্ছে তোমার এই যে এটা পাঠাই দিই, এই ট্রির স্ট্রাকচারটা তুমি তোমার ফ্রেন্ডকে পাঠাই দিছো। তোমার ফ্রেন্ড এখন জানে যে এই সব জানে, প্রত্যেকটা নোট জানে, প্রত্যেকটার মধ্যে কি লেখা টেখা আছে সবকিছু জানে, কে কার লেফট চাইল্ড, কে কার রাইট চাইল্ড সব জানে। আর তোমার ফ্রেন্ড আসলে কি পাইছে বলো তো? এইরকম একটা টেক্সট পাইছে না? মানে তুমি তো এটাকে কনভার্ট করে ফেলছো। কিভাবে কনভার্ট করছো? আচ্ছা, কোশ্চেনে প্রায় থাকে যে তোমার টেবিলটা বিল্ড করার পরে এনকোড করতে। এনকোড মানে আমরা জানি কি, এনকোড মানে কি, তোমার কাছে এখন একটা এই টেবিল আছে, এটা তো ধরো এই আজকি টেবিলের মতোই, তাই না? তো আজকি টেবিলে এনকোড করতে বলে কি করতাম, প্রত্যেকটা লেটার ধরে ধরে কনভার্ট করতাম। সো এনকোডিং এর পার্টটা কি? এনকোডিং এর পার্ট হচ্ছে তোমার এইটা কত, ক্যাপিটাল ই, ইটাকে এনকোড করতে গেলে আমরা কি লিখবো? ইকে এক্সচেঞ্জ করে 4টা জিরো, এই যে এই হচ্ছে আমাদের 4টা জিরো। তারপর আমরা পাচ্ছি হচ্ছে কোনটা, স্মল ই। স্মল ই মানে আমরা জানি স্মল ই মানে কত, স্মল ই মানে হচ্ছে 10। তাহলে আমরা যেখানে লিখলাম 10, তারপরে কত, তারপরে হচ্ছে আর, আর এর জন্য কোড ওয়ার্ড কত, 1100। সো এই যে আমরা লিখলাম 1100। বুঝছো এটা এনকোডিং কিভাবে হয়? কোয়েশ্চেনে নর্মালি এখন বলো যে মানে এটা দিয়ে তো আসলে তোমাদের লাইক কি বলবো, স্কিল বা নলেজ ইভ্যালুয়েট করার কিছু নাই, বুঝছো? সো তোমাকে আসলে পুরা টেক্সট দিয়ে কখনো বলবো না যে পুরা টেক্সট বসে বসে তুমি টেবিল দেখে দেখে এই জিনিস ফিল আপ করো বা এত বড় একটা জিনিস আমাকে লিখে দাও। তোমাকে নর্মালি কোশ্চেনে বলা থাকে যে তোমার যে গিভেন টেক্সট ছিল এই টেক্সটে প্রথম 5টা বা প্রথম 6টা ক্যারেক্টার তুমি এনকোড করে দাও। এনকোড করতে বললে কি করতে হবে, 5টা বা 6টা যে কয়টা ক্যারেক্টার বলবে বা ছোট একটা টেক্সট দিয়ে দিবে, এনকোড করতে বলে তোমার জাস্ট এটুকু এনকোড করে দিতে হবে। আচ্ছা, এই গেল আমাদের এনকোডিং। এনকোডিং তোমরা পারো অলরেডি, আমি জানি। এখন হচ্ছে ডিকোডিংটা কিভাবে হবে। ডিকোডিংটা খেয়াল করো, তোমার ফ্রেন্ডের কাছে ধরো কথার কথা এইটা আছে,
তুমি তোমার ফ্রেন্ডকে এই জিনিসটা পাঠাইছো, যে এই বিট অফ স্ট্রিম এটা পাঠাই দিছো, এটা পাঠাই দিছো, আর এই ট্রিটা পাঠাই দিছো। এখন আমাকে বলো ও ডিকোড করবে কিভাবে, বা বুঝবে কিভাবে যে তুমি কোন মেসেজটা পাঠাইছো? তোমার ফ্রেন্ড হচ্ছে কি কি জানে, বা রিসিভার এন্ডে রিসিভার কি কি জানে, রিসিভারের কাছে হাফম্যান ট্রি আসছে, তারপর তুমি যে বিটের স্ট্রিম পাঠাইছো সেটা আসছে, আর এই ইনফরমেশনটা আসছে যে 0 মানে হচ্ছে লেফটে যাওয়া আর 1 মানে হচ্ছে রাইটে যাওয়া। মিস ফার্স্টে হলো ট্রিতে ওই 0 আর 1 দিয়ে প্রত্যেকটা লেভেল বা ওয়েট অ্যাসাইন করে দেন হলো মানে ডিকোড করে করে যেতে হবে। দুই ভাবে করা যায়। একভাবে হচ্ছে যে তুমি এই পুরো ট্রি থেকে আবার সেই টেবিলটা বিল্ড করো, তারপর টেবিলটা বিল্ড করার পরে তুমি সেটাকে বসে বসে এখান থেকে ডিকোড করে ফেললাম, সেটা একটা। আরেকটা ওয়ে আছে যেটা স্লাইডের মধ্যে বলো, সেটা একটু দেখাই দিই। তুমি হচ্ছে সবসময় স্টার্ট করবে রুট থেকে। তুমি ফার্স্টে এটা কত পাইলা? 1 পাইলা। 1 পাইলে তুমি এখন চলে গেলা এই রাইট সাইডে, মানে রাইট চাইল্ডে। তারপর কত পাইলা? 0। 0 পাইলে তুমি এখন চলে আসলা হচ্ছে এই লেফটে। এখন দেখো লেফটে এসে দেখলাম যে লেফটে একটা লেটার লেখা আছে, তার মানে কি এটাই আমার তুমি আসলে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের ডিকোড করে আমরা কত পেয়ে গেছি, ই পেয়ে গেছি। তারপর তুমি আবার এখান থেকে জাম্প করে চলে যাও আবার কোথায়, আবার সেই রুট থেকে স্টার্ট করো। তুমি আবার রুটে আসছো, রুটে থাকা অবস্থায় তুমি এখন কত পাইলা? 1 পাইলা। 1 পাওয়া মানে কি তুমি এখন কই গেলা? রাইট সাইডে গেলা। তারপর আবার কত পাইলা? 0 পাইলা। 0 মানে কি তুমি জানো? লেফট সাইডে গেলা। আর লেফট নোট এসে দেখা যাচ্ছে এখানে আবার আরেকটাই। সো বেসিক্যালি এই দুইটা মানে এই 1 0 মিলে তুমি আরেকটা কি পাচ্ছ? ই পাচ্ছ। তারপর আবার সেই রুটে গেলা, রুট থেকে আবার 0 পাইলা, 0 পেয়ে হচ্ছে লেফটে আসলা, তারপর হচ্ছে আরেকটা 0 পাইলা, আবারও লেফটে আসলা, তুমি এখন কারেন্টলি এই নোডে আসছো। তারপর হচ্ছে একটা 1 পাইলা, 1 পেয়ে তুমি এই রাইট সাইডে গেলা, তারপর হচ্ছে আরেকটা 1 পাইলা, আরেকটা 1 পেয়ে তুমি আবারও রাইট সাইডে গেলা। এখন তুমি কত পাইলা তাহলে? এল। পেয়ে গেলা। আচ্ছা, এই ডিকোডিংটা মোটামুটি বোঝা গেছে? ইয়েস মিস। আচ্ছা, এখন সবার জন্য আমার একটা কোয়েশ্চেন, যে হাফম্যান ট্রি একটা তো সুন্দর প্রপার্টি বললাম যে ও ওভারঅল পুরো টেক্সটটাকে যেভাবে এফিশিয়েন্ট করা দরকার সেভাবে এফিশিয়েন্ট করে। এখন আমার আরেকটা কোশ্চেন হচ্ছে যে যদি এরকম হয়, যদি এরকম একটা অ্যাম্বিগুইটি অ্যারাইজ করতে পারে কিনা। তুমি একটা ওই এনকোডিং বানাইলা, বানানোর পরে দেখলা যে ই মানে হচ্ছে 10 আর স্মল আই মানে হচ্ছে 101। ঠিক আছে, ধরো তুমি টেবিলটা বানাইছো, টেবিল বানানোর পর তুমি দেখলা যে তোমার ফ্রেন্ড তোমাকে পাঠিয়েছে এই টেবিল, ই এর কোডিংটা হচ্ছে এরকম আর আই এর কোডিংটা হচ্ছে এরকম, আর অনেক কোডিং টোডিং আছে ধরো। আর তোমার ফ্রেন্ড তোমাকে যে টেক্সট পাঠিয়েছে সেই টেক্সটটা দেখতে হচ্ছে এরকম। এখন আমাকে বলো তুমি কি করবা, তুমি ডিকোড করবা কিভাবে এখন এই টেক্সটটাকে? মিস ওই যে 10 পেয়ে যখনই দেখবো যে আমাদের লেটারটা চলে আসছে তখন হলো তখন হচ্ছে ই বসাই দিব, তাই তো? এমন কি হইতে পারে, মানে টেক্সটটা দেখে কি তোমার কাছে মনে হইতে পারে যে এই 101 মানেও তো আই হওয়া সম্ভব ছিল, তাই না? এটা একটা অ্যাম্বিগুইটি, এটা কি বুঝতেছো? এখন কোশ্চেন হচ্ছে হাফম্যান ট্রি দিয়ে আমরা যদি এরকম করে টেবিল বানাই, এরকম অ্যাম্বিগুইটি আসলে থাকবে কিনা। ফার্স্ট অফ অল এই অ্যাম্বিগুইটি হাফম্যান ট্রিতে কখনো অ্যারাইজই করবে না। কেন অ্যারাইজ করবে না? হাফম্যান ট্রিতে একটা সুন্দর প্রপার্টি আছে, এটার নামটা হচ্ছে প্রিফিক্স প্রপার্টি। একটু সার্চ দিও তো ইন্টারনেটে, নামটা এক্স্যাক্টলি মনে নাই। প্রিফিক্স প্রপার্টি এটাই হওয়ার কথা। প্রিফিক্স প্রপার্টিটা হচ্ছে যে দেখো, ফার্স্ট অফ অল এরকম কোনো হাফম্যান ট্রি কি এক্সিস্ট করা সম্ভব বলো তো? একটু চিন্তা করো। তুমি এক ইতে কি দিচ্ছ? 1 দিচ্ছ, 0 দিচ্ছ, তার মানে তোমার রুট থেকে তুমি রাইটে গেছো, এটা 1 ছিল, এটা একটা ইন্টারমিডিয়েট নোড ছিল, তারপর সেখান থেকে তুমি লেফটে গেছো অ্যান্ড লেফটে গিয়ে তুমি ই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, দেখো যদি এইটা সত্যি হয়ে থাকে যে ই এর কোড ওয়ার্ড হচ্ছে 10, তাহলে কি ট্রিটা দেখতে এরকম না? তুমি রাইটে গেছো, লেফটে গেছো, তারপরে 1 ই পেয়ে গেছো, তাই না? এটা গেল। এখন দেখো এটা যদি একটা ট্রিতে বিলং করে, এটাও কি থাকা সম্ভব?
তুমি বলতে চাচ্ছ যে তুমি রুট থেকে রাইটে গেছো, লেফটে গেছো, আবার রাইটে গেছো এবং তারপরে তুমি আই পাচ্ছ। এটা কি সম্ভব বলো তো? রাইটে গেছো, লেফটে গেলা, তুমি নাকি আবার রাইটে গেছো, আবার রাইটে গিয়ে তুমি হচ্ছে আই পাইছো। এটা কি সম্ভব? একটু বলো তো। নো মিস, বিকজ আমি লেটার পেয়ে গিয়েছি। হ্যাঁ, কারণ হচ্ছে কি, কারণ আমার একটা লেটারে যখন আটকায় যাচ্ছে, মানে মানে লেটারটা এটা আমার লিফ নোট, তো যখন আমি লিফ নোটটা পেয়ে গেছি এখানে কিন্তু শেষ। তোমাকে যদি এরকম একটা টেবিল ধরাই দিয়ে বলে যে এই টেবিলটা হাফম্যান ট্রিতে অফার করা সম্ভব কিনা, এটা কি সম্ভব বলো? সম্ভব। আচ্ছা, এটা সম্ভব না কেন? এটা তো আমি গ্রাফিক্যাল ছবি আঁকায় দেখালাম যে এটা সম্ভব হইতে হলে আমার যে এমন একটা ট্রি থাকা লাগে, বাট এইটা কিন্তু হাফম্যান ট্রিতে আমরা দেখছি যে এটা সম্ভব না। আরেকটা জিনিস সেটা হচ্ছে জাস্ট ট্রি না আঁকা, আমরা চোখে দেখাতে এই প্রিফিক্স প্রপার্টি এটা যদি দেখো সেটা হচ্ছে যে এমন হবে না যে কোনো একটা লেটারের কোডওয়ার্ড আরেকটা লেটারের প্রিফিক্স, মানে আরেকটা লেটারের কোডওয়ার্ডের প্রিফিক্স। তোমরা মনে বুঝতেছো না বা আমি হয়তো বুঝাতে পারতেছি না, দাঁড়াও। প্রিফিক্স প্রপার্টি অফ হাফম্যান ট্রি। এই যে দেখো তো, এটা পরে বুঝো কিনা, ও একটু বেটার বলছে। একটা কোডওয়ার্ড কখনোই আরেকটা কোডওয়ার্ডের প্রিফিক্স হবে না, বুঝছো? আমরা যে এখানে যে কাজটা করছিলাম, এখানে দেখো, এটা এখানে কিন্তু ই এর যে কোডওয়ার্ড সেটা কিন্তু আই এর একটা প্রিফিক্স, তাই না? এই জিনিসটা হাফম্যান ট্রিতে কখনো থাকবে না। বুঝতে পারছি? ইয়েস মিস। ওকে, সো এই গেল আমাদের প্রিফিক্সের প্রপার্টি। হ্যাঁ, আমার হাফম্যান ট্রি পড়ানো শেষ। অ্যান্ড একটা রিকোয়েস্ট, জিনিসগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, সহজ লাগতেছে, বাট এটা যদি আসলে হাতে কলমে একটু প্র্যাকটিস না করো বা প্রিভিয়াস সেমিস্টারে কোশ্চেন না দেখো, তাহলে কিন্তু আসলে এক্সামে মিলানো খুব একটা ইজি হবে না। অ্যান্ড জিনিসটা হচ্ছে দেখো, মানে লাইক 221 কিছু কোশ্চেন থাকে যে তোমার মাথা খাটাইতে হইতেছে যে এটা ক্লিয়ার না, যেটা কোন টপিক থেকে আসছে বা কিভাবে আনসার করবো। আবার কিছু কোশ্চেন থাকে এরকম যে এটা একেবারে বাংলা সিমুলেশন, বাসায় একটু প্র্যাকটিস করলে সুন্দর মতো করে মার্ক তোলা যায়। মানে যে ছোটবেলায় আমরা করতাম না সরল অঙ্ক, অ্যান্সার মিলে একদম ফুল মার্কস, ওরকম কিছু কোশ্চেনও কিন্তু থাকে। বাট এই কোশ্চেনগুলো পারার জন্য তোমার অবশ্যই বাসায় প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস না করলে কিন্তু এই জিনিস পরীক্ষা হলে মিলাতে পারবে না, ঠিক আছে? সো একটু লেন্দি জিনিসটা। একটা ট্রিক আমি বললাম যে প্রথম দিকের যে সিমুলেশন এগুলো একটু ছোটখাটো করে দেখাই দিলেই হবে, অ্যান্ড পরের দিকে একটু লেন্দি হয়ে যায়, বাট সেটা তোমরা কিভাবে ট্যাকল করবা বাসায় যখন প্র্যাকটিস করতে যাবে তখন আসলে বুঝবা যে তোমার কি করলে জিনিসটা শর্টকাটে একটু করা যাবে। বুঝতে পারছি? বাসায় প্র্যাকটিস করতে হবে, সামারি হচ্ছে এটা। আচ্ছা, এই পর্যন্ত ক্লাস। কারো কোনো কোশ্চেন আছে? তাহলে মিটিং এন্ড করুন। ম্যাম আমার অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স লেট করে